তুই শুনিস নাই আমি তোকে রাতের বেলা কি বলছি? আমি তোকে স্বামী হিসেবে মানি না। তুই কোন সাহসে আমাকে টাচ করলি বল? কি হলো বল? তুই আমাকে কেন টাচ করার সাহস পেলি বল? ও আমার দেহ ভোগ করার খুব শক্ত, তাই না? আমি কিছু বলতে যাব এমন সময় আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল, আয়, আজ তোকে এটাও দিয়ে দিব। বলে শরীর থেকে কাপড় ফেলে দিয়ে বলল, আয়, সব নিয়ে নে, আয় আয়। এই বলে কান্না করতে লাগলো, যা দেখে নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হলো। ম্যাম চোখ বুজে কান্না করতে লাগলো। আমি এগিয়ে গিয়ে শাড়ির আঁচলটা উঠিয়ে দিয়ে ফ্রেশ হতেই ওয়াশরুমে চলে গেলাম। আয়নায় তাকিয়ে দেখলাম আমার মুখের উপর 10টা আঙুলের ছাপ বসে গেছে। এটা দেখে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমি শাওয়ারটা ছেড়ে দিলাম আর চিৎকার করে কাঁদতে লাগলাম। আর ভাবতে লাগলাম আমাকে ও এতটা খারাপ ভাবে, আমি এতটা খারাপ ছেলে যে আমি ওকে ভোগ করার জন্য বিয়ে করেছি। তারপর ঠিক করলাম আমি ওকে কোনোদিন টাচ করব না। আমি ওকে খুব শীঘ্রই মুক্তি দিয়ে দিব। আমি তো জাস্ট কয়টা কিস করছি, তার জন্য আমার সাথে এমন ব্যবহার করবে ভাবতে পারি নাই। আমি তো ওর স্বামী হই, ওর উপর তো আমার সব অধিকার আছে। আর ভাবতে পারছি না, শুধু নিজের উপর নিজের ঘৃণা হচ্ছে। আমি খুব খারাপ, তাই না? একদিন দেখবেন এই খারাপ ছেলেকে পাওয়ার জন্য আপনি পাগল হয়ে যাবেন। একটু কথা বলার জন্য সারাদিন ওয়েট করবেন, কিন্তু আফসোস সেদিন আপনি আমাকে আর পাবেন না। এই ভাবতে ভাবতে গোসল করে বের হলাম। দেখলাম নিশু মানে ম্যাডাম এখনো কান্না করতেছে। আমি চেঞ্জ করে ম্যাডামের কাছে গেলাম, তারপর তাকে ডাকলাম, কিন্তু সে উত্তর দিল না, বরং আমার উপর চিল্লিয়ে বলল, যা তুই এখান থেকে। আমি আসলাম না, তার দিকে অপরাধীর মতো তাকিয়ে থাকলাম আর বলতে লাগলাম, আই এম সো সরি, আসলে আমি বুঝতে পারি নাই, তাই এটা করে ফেলছি, দয়া করে ক্ষমা করে দেন। আমি আর কোনোদিন এমন করব না। আসলে আমি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলছিলাম, তাই এমন হয়ে গেছে। জানি না কেন এমন হলো, তবে হ্যাঁ, আমি আপনাকে অনেক ভালোবাসি, তো তাই ভাবলাম আপনি হয়তো কিছু বলবেন না, তাই ভুল করে কিস করে ফেলছি। প্লিজ ফরগিভ মি। আমি আর কোনো দিন আপনাকে টাচ করব না। তাও প্লিজ আপনি আর কান্না করবেন না, আর দয়া করে এই মন খারাপ করে বাইরে যাবেন না। তাইলে সবাই ভাববে আমার সাথে আপনার কিছু হয়েছে। আর আপনার বিষয়টা নিয়ে এমনি আব্বু আম্মু আমার উপরে রেগে আছে, তাই দয়া করে যা হয়েছে ভুলে যান। আমি আপনার কাছে হাত জোড় করছি। এইসব কথা শুনে ম্যাডাম একটু অবাকই হয়েছে। বেশি অবাক হয়েছে আমি যে তাকে ভালোবাসি এই কথাটা শুনে। তারপর আপু ডাক দিতেই আমি স্বাভাবিকভাবে দরজা খুলে দিলাম, আর আপু বলল, নিশুকে নিয়ে বাইরে আয়, সবাই নাস্তা করার জন্য অপেক্ষা করতেছে। আমি ম্যাডামকে নিয়ে বাইরে গেলাম। সবাই নাস্তা শেষ করে কাজ করতে লাগলো। আমিও রুমে আসলাম, একটু শুয়ে শুয়ে ফেসবুকে ঢুকলাম। এমন সময় ম্যাডাম রুমে আসলো। রুমে এসে ভাবতে লাগলো, আমি কোনোদিন কোনো ছেলেকে ভালোবাসবো না। ছেলেরা কোনোদিন কাউকে ভালোবাসতে জানে না, শুধু কষ্ট দিতে জানে। আর তোর মতো লুচ্চাকে তো কোনোদিন ভালোবাসবো না। আমি ছেলেদের ঘৃণা করি, আর তোকে তো সবচাইতে বেশি। একমাত্র তোর জন্য আজ আমাকে বিয়ে করতে হয়েছে। আর মা আমাকে এত বাজে কথা বলছে। আমি শুধু প্রতিশোধের জন্য তোকে বিয়ে করেছি, আর তুই তো আমাকে ভালোবাসিস। এবার খেলা জমবে। তোকে আমি এত কষ্ট দিব যে তুই ভাবতেও পারবি না। এইসব ভাবতেছিল ম্যাডাম। এমন সময় ভাবি আসলো। রুমে এসে আমাকে দেখে একটা ভিলেন মার্কা হাসি দিয়ে বলল, কি দেবর সাহেব, বিয়ে করে কি বউকে শুধু নিজের কাছেই রাখবে নাকি আমাদের কাছেও একটু দেবে? নিয়ে যান তো, আপনারাই বেশিক্ষণ রাখেই গা। আমার এই বাল মার্কা পেতনি বউ লাগবে না। আটা ময়দা নিয়ে দেখেন না, সুন্দরী হয়েছে। আমার লাগবে না, এ আটা সুন্দরীকে আপনারাই নিয়ে যান। এই কথা বলে আমি হাসতে লাগলাম। আমি চোখে তাকিয়ে দেখি ম্যাডাম আমার দিকে যেভাবে তাকিয়ে আছে, তাতে আমাকে যেন আস্ত খেয়ে ফেলবে। কি সুন্দর না? হ্যাঁ, আমার জায়ের নামে তুই একটা বাজে কথা বলে দেখ, তারপর দেখ আমি তোকে কি করি। আমার যা অনেক সুন্দরী। হ্যাঁ, এত সুন্দরী যে তার কাছে প্রিন্সেস ডায়নাও হার মানবে। এইটা ঠিক না। আজ এক আসতে না আসতেই তুমি ওর দিকে কথা বলতেছো। ভাবি এটা ঠিক না, এটা জাতি মেনে নিবে না।
আমার কথা শুনে ভাবি হাসতে লাগলো। এমন সময় ম্যাডাম আমাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, ভাবি নিজের যে কত হ্যান্ডসাম তা তো দেখতেই পাচ্ছি, একদম হিরো আলমের মতো। আর আমাকে কি বলে? এই বলে মুখ ভেঙিয়ে ভাবি আর ম্যাডাম চলে গেল। এমন সময় দেখি পল্লব ফোন দিছে। আমি ফোনটা ধরতেই বলতে লাগলো, মামা, আজ তো তুমি বড় হয়ে গেছো, সারা রাত মধু খাইছো, আর কি আমাদের কথা মনে থাকে? শালা, মধু খাইছি কি কি করছি শুনলে তুই ছাদ থেকে লাফ দিয়ে ওপারে চলে যেতে চাইবি। যাই হোক, কখন আসবি তাই বল। তুমি আগে কও সারা রাত কি করছো, তারপর বলছি। সারা রাত মুড়ি খাইছি শালা, তোকে 2 ঘন্টা সময় দিলাম। এর মধ্যে তোকে নাই পাইলে আন্টিকে কল করে নাইমার বিষয়ে সব কইয়া দিব। এই বলে কল কেটে দিয়ে একটু ঘুমাতে গেছি। এমন সময় ম্যাডামের বাড়ি থেকে সবাই চলে আসলো। সবার সাথে ম্যাডাম ওদের পরিচয় করে দিতে লাগলো। এমন সময় পল্লব আর রাতুল চলে আসলো। এসে আমার কাছে চলে আসলো। এসেই, মামা আজকে কেমন খেললা? তুই দেখছিস না নাহিদ ক্লান্ত, সারা রাত খেলে খেলে ক্লান্ত হয়ে গেছে। শালা, সারা রাত খেলেছি কিন্তু বউয়ের সাথে না, মশার সাথে। সারা রাত মহারানী ঘুমাইছে আর আমি মশার সাথে ফুটবল খেলেছি। আমার কথা শুনে তো রাতুল আর পল্লব হাসতে হাসতে শেষ। মামা বুঝেছি। আর মামা, আজকে না আমি নাইমের সাথে দেখা করব, তাই আমি আজকে যেতে পারবো না। আর মামা, আমিও আজকে ডেটে যাব নীলার সাথে। ঠিক আছে দোস্ত, কোনো সমস্যা নাই, যাও, খাবার খেয়ে যাস। আর খুব তাড়াতাড়ি ক্যাম্পাসে আমি আসতেছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ঠিক আছে মামা। এই বলে রাতুল আর পল্লব চলে গেল। এইদিকে বিকেল হয়ে গেছে, তাই আমি সবার সাথে নিশুদের বাড়ির সবাই চেয়ে খাওয়ালাম। তারপর ভাই আমাকে রেডি হতে বলল। গিয়ে দেখলাম ভাবি আর ছোট আব্বু ম্যাডামকে সাজাচ্ছে। এরপর আমাকে আর ম্যাডামকে নিয়ে ম্যাডামের বাড়ির লোকজন বের হয়ে গেল। আমার আর ম্যাডাম একটা গাড়িতে দিল আর সাথে দিল ম্যাডামের মামাতো বোন অধরাকে। আমার খুব ভয় লাগছিল, কারণ আজকে আমার সাথে কেউ যায় নাই। ভাবতে লাগলাম, নাহিদ আজকে তুই শেষ। তোর বাড়িতে থেকে তোর সাথে কেমন করে, আর এ তো ওদের বাসায় তোকে নিয়ে যাচ্ছে। দেখবি আজ রাতে তোকে মেরে মাটির নিচে চাপা দিয়ে দিবে। এই ভেবে গাড়িতে উঠলাম। গাড়ি আসতেই বাড়ির মধ্যে থেকে সবাই বাইরে চলে আসলো। ম্যাডামের আম্মু এসে আমাকে বাড়ির ভিতরে নিয়ে গেল আর আমাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেল। এই দেখে ম্যাডামের হিংসের মরে যাচ্ছে আর গোখরা সাপের মতো ফুলতে লাগলো। এমন সময় বলে উঠল, খুব ভালো, পরের ছেলেকে পেয়ে নিজের মেয়েকে ভুলে গেলে। সবাই ওকে নিয়ে যাচ্ছ আর আমাকে কেউ কিছুই বলছো না। এরপর নিশু ম্যাডাম আর আমাকে ভিতরে নিয়ে গিয়ে দুইজনকে পাশাপাশি বসিয়ে একটা চামচ দিয়ে চিনি আর একটা দুধ নিয়ে এসে আমাকে আর তাকে খাওয়ানো হলো। এরপর ম্যাডামের আম্মু ম্যাডামকে তার রুমে আমাকে নিয়ে যেতে বলল। ম্যাডাম আমাকে তার রুমে নিয়ে গেল। রুমে যাওয়ার পর ম্যাডাম কেবলই ফ্রেশ হইতে যাচ্ছে। দরজা পর্যন্ত যেতেই আমি পিছন থেকে গায়ে হাত দিলাম। ম্যাডাম পিছনে তাকাতেই আমায় ওর পাশ দিয়ে ভিতরে ঢুকে গেলাম আর ভিতর থেকে লক করে দিলাম। এটা দেখে ম্যাডাম রেগে গেছে। আমি আরো রাগানোর জন্য বলে ফেললাম, ও বউ, আমি আগে ফ্রেশ হয়ে বের হই, তারপর তুমি ফ্রেশ হইও কেমন? এটা বলতেই ম্যাডাম যেন তেলে বেগুনে জ্বলে উঠল আর বলতে লাগলো, কি বললি তুই? আবার বল। বললাম, তুমি আমার সোনা বউ, লক্ষ্মী বউ, আমার জানু বউ। এটা বলে হাসতে লাগলাম। তখন ম্যাডাম বলে উঠল, আমাকে কোনো দিন আর এসব বলবি না। আমি তোর বউ না, আমি তোকে স্বামী হিসেবে মানি না, কোনোদিন মানবো না। তোর মতো লুচ্চাকে স্বামী মানার আগে নিজেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। আর তুই বের হয়ে দেখ আমি তোকে আজকে কি করি। এটা শুনে আমার মন খারাপ হয়ে গেল। একটা মিথ্যা হাসি দিয়ে বললাম, দেখা যাবে। এই তো শুধু ওকে দেখানোর জন্য বললাম, কিন্তু আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। মনে মনে বললাম, আমি লুচু না, আমি শুধু তোমাকেই ভালোবাসি আর এতদিন যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। আমি জানতাম না যে আমার বাবার বন্ধু
আমাদের প্রিন্সিপাল। জানলে কখনোই এটা করতাম না। আর আগের কথা আমি ইচ্ছা করে করি নাই, আর তুমিও তো কম কিছু করো নাই আমার সাথে। আমি কোনো দোষ না করেও গণপিটুনি খেয়েছি, আর সেটা তুমি আমাকে ইচ্ছা করে খাওয়াইছো। আমি সব ভুলে গেছি, কিন্তু তুমি কেন ভুলতে পারছো না বলো? এরপর মুখে একটু পানি দিয়ে ফ্রেশ হয়ে বাইরে এলাম। তারপর ম্যাডাম ভিতরে গেল। আমি কিছু না বলে ওর বেডের উপর শুয়ে পড়লাম আর সব কিছু ভাবতে লাগলাম। আগের দিনগুলা কতই না ভালো ছিল। সারাদিন আড্ডা, ক্লাস করা আর বাড়িতে থাকা। কেন যে তার পিছনে লাগতে গেলাম, যার জন্য এত কষ্ট পেতে হচ্ছে। এমন সময় ম্যাডাম ফ্রেশ হয়ে বাইরে আসলো। এসেই তার চোখ কপালে উঠে গেল। আমাকে ওর বেডে দেখে অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, তোর সাহস কত? তুই আমার বেডে কেন শুয়েছিলি বল? তাই কি হয়েছে শুনি? তোমার বেড মানেই তো আমার বেড। কিসের? তোকে কি আমি আমার স্বামী মানি নাকি যে আমার তা তোর সব হবে? ও ঠিক আছে, আমি বুঝতে পারি নাই। তুই আগে বল, তুই কেন আমার বেডে শুইলি? আমি আসলে বুঝতে পারি নাই যে তোমার বেডে আমি একটু শুইছি জন্য মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। তুমিও তো আমার সবকিছু ব্যবহার করো। আমি কি কখনো এইরকম ভাবে বলেছি? তোর সব জিনিস মানে আমার সব, কিন্তু আমার কিছুই তোর না। এত বৈষম্য কেন? নারী পুরুষ সমান অধিকার। আমার সব তোমার, কিন্তু তোমার সব আমার না কেন? আমি এই বৈষম্য মেনে নিব না। আমার তুমি সব ব্যবহার করবা, কিন্তু তোমার জিনিস আমি ব্যবহার করতে পারবো না কেন? কারণ আমি তোকে স্বামী হিসেবে মানি, কিন্তু তুই আমাকে বউ হিসেবে মানিস না। তাই আমি সবটা ব্যবহার করব, আমার কোনো জিনিসে হাত দিবি না। আমি আর কিছু বললাম না, চুপ করে সোফাতে গিয়ে বসে পড়লাম। এরই মধ্যে অধরা এসে আমাদেরকে নিচে যেতে বলল। আমাকে নিয়ে ম্যাডাম নিচে গেলে খাবার টেবিলে বসলাম, কিন্তু কিছু খেতে ইচ্ছা করছিল। তাই ম্যাডামের আম্মুকে বললাম আমি কিছু খাবো না। এই বলে নিচ থেকে চলে আসলাম আমি। ম্যাডাম বুঝতে পারলো আমি কোনো কিছু খেলাম না। আমি উপরে এসে ফোনটা নিয়ে সোফার একটা বালিশ আর কাঁথা নিয়ে শুয়ে পড়লাম। একটু পরে মহারানী আসলো রুমে এসে আমার দিকে অনেক তাকিয়ে থেকে কিছু বলতে চেয়েও বলল না, না বলে শুয়ে পড়ল। আমি ওই দিকে খেয়াল না করে ফোনে গেম খেলতে লাগলাম। খেলতে খেলতে কখন যে 12টা বেজে গেছে বুঝতেই পারি নাই। এরপর আমি কাঁথা মুড়ি দিয়ে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালে কারো মিষ্টি কথায় ঘুম ভেঙে গেল। দেখি ম্যাডাম আমাকে ডাকতেছে। আমি বললাম কি হয়েছে? সে বলল, ঘুম থেকে ওঠ, অনেক বেলা হয়েছে। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। ম্যাডাম আমাকে নিজে নাস্তা বেড়ে দিল। তারপর আমি নাস্তা করলাম। এরই মধ্যে দেখি আমার 2 দুলাভাই চলে আসলো। দুলাভাইদের নাস্তা করিয়ে বাজারের দিকে নিয়ে গেল আমাকে, আর বলল বাজার করতে। অনেক বাজার করলাম। বাজার করে আস্তে আস্তে দুপুর হয়ে গেল। বাজার থেকে এসে আমি গোসল করে রুমে বসে আছি। এরই মধ্যে মহারানী এসে হাজির। তোকে এত বাজার কে করতে বলছে? এটা নাকি নিয়ম। আর তোমার আম্মু তো বেশি একটা বাইরে যেতে পারে না, আর সে কিভাবে বাজার করবে তাই বেশি করে দিয়ে গেলাম। তুমি আবার আস্তে আস্তে বাজার ফুরিয়ে যাবে। এরপর ম্যাডামদের বাসা থেকে বিদায় নিয়ে ম্যাডামকে নিয়ে আমাদের বাড়ি চলে আসলাম। বাড়িতে আসতেই আব্বু বলল আমাকে নাকি অফিসে বসতে হবে। তবে ছোট আপু আর ভাইয়া বলল আমার এখনো পড়ালেখা শেষ হয়নি, তাই আগে পড়াশোনা শেষ করি, তারপর আব্বু ও আর না করেনি। তবে সবাই নাকি 15 দিনের জন্য মামা বাড়ি যাবে। আমাকে অফিসে বসতে হবে, কি আর করার। এখন প্রতিদিন একই রুটিন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ম্যাডামকে ক্যাম্পাসে নিয়ে গিয়ে নামিয়ে দিয়ে আমি অফিসে যাই। প্রতিদিন দুপুরে আমি ম্যাডামকে কল করে জিজ্ঞাসা করি খাইছে কিনা। এর জন্য প্রতিদিন আমাকে অপমান করে। প্রতিদিনই দুপুরের পরে আমি ম্যামকে বাড়িতে রেখে আসি। অবশ্য 2 দিন বাইক ব্রেক করায় আমাকে অনেকগুলো থাপ্পড় দিছে আর অনেক খারাপ কথা বলছে। আর আমার জন্য এই কয়েকদিন কখনো রান্না করে নাই। প্রতিদিন আমি অফিস থেকে ফেরার সময় যা নিয়ে আসতাম তা কোনোদিন ম্যাডাম নেয় নাই। তা হয়তো ডাস্টবিনে ফেলে দিছে, নইলে কুকুরকে দিয়ে দিছে, আর নয়তো আমার মুখের উপর ছুঁড়ে মারছে।
আর এখন আমাকে যতটা পারে অ্যাভয়েড করে চলে। আমি কথা বলতে চাইলেও খুব একটা কথা বলে না, শুধু হুঁ হ্যাঁ না এই সবের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এমনই চলতেছিল। কালকে বাবারা আসবে, তাই আমাকে আজকে যা করার তাই করতে হবে। আজই জীবনের শেষবারের মতো ম্যাডামকে প্রপোজ করব, তাই সব ব্যবস্থা আজকেই করতে হবে। প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে থেকে নাস্তা করে এসে দেখি ম্যাডাম রেডি হয়ে নাস্তা করতেছে। আমি দেখেও না দেখার ভান করে রুমে চলে গেলাম। রুমে এসে আমিও রেডি হলাম অফিসে যাওয়ার জন্য। রেডি হয়ে আমি বাইরে এসে বাইকটা বের করে হর্ন বাজালাম। হর্নের শব্দ শুনে ম্যাডাম বাইরে আসলো। বাইরে এসে আমার বাইকের পিছনে বসলো। আমি আমার হাত থেকে হেলমেটটা ম্যাডামকে দিয়ে মাথায় পড়তে বললাম। ম্যাডাম আমার থেকে নিয়ে বলতে লাগলো, আমি কেন এটা পরবো? কোনো কারণ ছাড়াই পড়েন, এটা পড়তে আপনার কোনো অসুবিধা হবে না। আমি শুধু শুধু এটা পরবো না, আমার হেলমেট পরতে ভালো লাগে না। আপনার ভালো লাগুক আর নাই বা লাগুক, এতে আমার কি? আপনাকে পড়তে বলছি, পড়েন। আমাকে আদেশ করার তুই কে? হ্যাঁ, ও হ্যাঁ, আমি তো কেউ হই না, কিছু হওয়া লাগবে না, তাও এটা পড়তে হবে। আমি পরবো না, তুই চল, আমার দেরি হয়ে যাচ্ছে। দয়া করে এটা পড়ে নেন, তাই আমি বাইক স্টার্ট করতে পারি। এটা কেন পড়তে বলছিস আমাকে? আমি তো দেখি এটা সব সময় যে বাইক চালায় সে পরে, তাহলে তুই না পড়ে আমাকে পড়তে বলতেছিস কেন? এমনি পড়তে বলতেছি, কোনো কারণ নাই। কারণটা বললেই আমি পড়বো। ঠিক আছে, শুনেন তাইলে। আসলে আমার তো ব্রেক করা নিষেধ, আর আমিও আস্তে আস্তে গাড়ি চালাই না, তাই যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারি। অ্যাক্সিডেন্ট করলে আমার জন্য কারো কিছু হবে না এমন কেউ নেই। আমার শুধু একজনই আছে, আর সে হলো আমার আপু। আর আমি চাই না আমার জন্য আপনার কিছু হোক। আমার জন্য আপনার কিছু হলে আম্মু আর আব্বুকে যে আমাকে কি করবে তা আমি নিজেই জানি না। আর আমি মরে গেলে হয়তো আপনার কিছু হবে না, কিন্তু আপনি মরে গেলে আমি বাঁচতে পারবো না। এই জন্যই আপনাকে হেলমেট পরতে বলছি। ম্যাডাম এক প্রকার অবাকি হয়ে হেলমেটটা পরে নিল। তারপর আমি ম্যাডামকে ক্যাম্পাসে নামিয়ে দিয়ে অফিসের জন্য চলে গেলাম। ম্যাডাম নিজের কক্ষে গিয়ে বসে ভাবতে লাগলো আমার বলা কথাগুলো। ভাবতে ভাবতে নিজে হাসি দিয়ে উঠল। এরপর নিজেকে বলতেছে, আমি নাহিদকে নিয়ে এত ভাবছি কেন? ওকে আমি সহ্য করতে পারি না, আমি ওকে ভালোবাসি না, আমি তাইলে ওকে নিয়ে ভাবতেছি কেন? তাহলে কি আমি নাহিদের প্রেমে? না, কখনোই না, কোনোদিন এটা সম্ভব না। আমি নাহিদকে ভালোবাসি না, ওকে আমি ঘৃণা করি। ওর জন্য আজকে আমার এই অবস্থা। কোনোদিনও আমি ওকে ভালোবাসতে পারবো না। এইসব কথা ভাবতেছে। অন্যদিকে আমি প্ল্যান করছি আজকে কিভাবে কি কাজ করা যায়। সব কিছুর প্ল্যান করা হয়ে গেল। আমি জানি কি হতে যাচ্ছে, তাও তো চেষ্টা করি যদি আমার ভাবনা মিথ্যা হয়। এইদিকে আমি তাড়াতাড়ি কাজ করতে লাগলাম। কাজ করতে করতে কখন যে একটা বেজে গেছে খেয়ালই করি নাই। একটার অ্যালার্ম শুনে ফোনটা হাতে নিয়ে নিশুর নাম্বারে ডায়াল করলাম। রিং হওয়ার একটু পর কলটা নিশু ধরলো। হ্যালো, কি করো? কি করে তুই জানিস না? আর তোকে না বারণ করেছি আমাকে কল করতে, তাও কেন করছিস? তোর কি লজ্জা নাই? কেন কল করি সেটা আপনি কোনো দিনও বুঝবেন না। আপনার সেই ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। আর হ্যাঁ, আমি বেহায়া। নিজের বউয়ের কাছে যদি কল দেওয়া যদি বেহায়ার মতো হয়, তবে আজকের পর আর কল দিব না। শুধু কল করি কি জন্য জানেন? আপনার একটু কণ্ঠ শোনার জন্য, আর একটু কেয়ার করার জন্য যে ঠিক মতো খাওয়া দাওয়া করতেছেন কিনা। ব্যাস, যাই হোক, খাবারটা খেয়ে নিয়েন, এই জন্যই কল করছিলাম। এই বলে কলটা কেটে দিলাম। আর ভাবতে লাগলাম যে আমাকে চায় না তাকে নিয়ে আমি কেন পড়ে আছি। আমিও একজন ছেলে মানুষ, আমারও একটা মন আছে। আমি কেন ওর জন্য এত কষ্ট পাচ্ছি? খালি কি ওর সাথে আমি কিছু করছি, ও আমার সাথে কিছু করে নাই? আজকেই শেষ ওকে ডিস্টার্ব করা। যদি আমার প্রপোজাল ও গ্রহণ করে তো এমন থাকবে, নইলে আমিও আর ওকে কোনো সময় ডিস্টার্ব করব না। ওর মতো ও থাকবে আর আমার মতো আমি থাকবো। এই ভাবতে ভাবতে আমি অফিস থেকে বের হয়ে গেলাম। অন্যদিকে নিশু সব সময় অবাকই হচ্ছে, এখন ভাবতেছে নাহিদ তো ঠিকই বলেছে, বউকে কল করলে কি কেউ বেহায়া হয় নাকি? আর আমি তো এখন ওর সম্পদ, ওর ইচ্ছা যাই তাইও করতে পারে। ও হ্যাঁ, আমি ওকে অধিকার দিইনি, সেজন্য হয়তো কিছু করছে না। যাই হোক, এইসব ভাবা বাদ দিয়ে ম্যাডাম নিজের কাজে মন দিল, কারণ তার একটু কাজ বাকি ছিল।
আমি ম্যানেজার সাহেবকে সব বলে দিয়ে আসলাম যে আজকে আমি আর অফিসে আসবো না। আমি ম্যাডামকে বাসায় নামিয়ে দিয়ে সোজা বাজারে গিয়ে অনেক বাজার করলাম। বাজার করে ম্যাডামদের বাড়ির দিকে চলে গেলাম। বাড়িতে গিয়ে নক করতেই ম্যাডামের আম্মু মানে আমার শাশুড়ি এসে দরজা খুলে দিল আর অবাক হয়ে তাকিয়ে থাকলো। আমি গিয়ে সালাম করলাম। আমাকে বলল, বেশি থাক বাবা। কেমন আছেন মা? আমার আর থাকা রে বাবা, বুড়ো হয়ে গেছি, এখন কি আর ভালো থাকা যায়? তাও বাবা ভালোই আছি। তুমি আর আমার মেয়ে কেমন আছো? নিশুকে নিয়ে আসলা না কেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনার মেয়েও ভালো আছে নিশু। ওর কাজে অনেক ব্যস্ত আছে তাই আসলো না। এইগুলা ভিতরে নিয়ে যান। যে বাজারগুলো করছিলাম সেইগুলোকে উদ্দেশ্য করে বললাম, তুমি কি বাইরেই থাকবা নাকি ভিতরে আসবা? আমি ভিতরে যেতেই নিশুর আম্মু আমাকে নিশুর রুমে নিয়ে গিয়ে বসতে দিল আর ফ্রেশ হতে বলল। আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি নিশুর আম্মু আমাকে আমার জন্য নাস্তা নিয়ে বসে আছে। আমি হালকা কিছু নাস্তা করলাম। নাস্তা করে নিশুর রুমটাকে ভালো করে দেখতে দেখতে একটা ডায়েরি পেলাম যেটাতে শুধু নিশুর বাবা সম্পর্কে লেখা। বুঝলাম নিশু কেন ছেলে মানুষকে সহ্য করতে পারে না। আরো পেলাম নিশু কি কি পছন্দ করে, কোন রং প্রিয়, ইত্যাদি ইত্যাদি। এই সব দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছি মনেই নাই। নিশুর আম্মুর ডাক শুনে ঘুম ভেঙে গেল। আমাকে ফ্রেশ হতে বলে নিশুর আম্মু নিচে চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে আসতেই অবাক, কারণ টেবিল ভরা অনেক পিঠা, পায়েস আরো অনেক কিছু। আমি হালকা কিছু খেয়ে বের হলাম বাড়ির উদ্দেশ্যে। বাজারে গিয়ে অনেকগুলা লাল গোলাপ কিনলাম। এছাড়া প্রতিদিনের মতো আইসক্রিম আর গোলাপ ফুলও নিয়ে গেলাম, যাতে নিশু বুঝতে না পারে তাকে আমি আজ প্রপোজ করব। আজকে যা হবে মেনে নেওয়ার জন্য তৈরি ছিলাম। হ্যাঁ বললে ভালো, আর না বললে কি করব তা ভেবেই নিছিলাম। এক কথায় দুইভাবেই প্ল্যান করে রাখছিলাম। আর আজকে মনকে বুঝিয়ে দিছিলাম যে আজকে কোনো মতেই কান্না করা যাবে না। আজকে আমি হাসি মুখে কথা বলবো। আমি বুদ্ধি করে অন্য ব্যাগে বেশি গোলাপ ফুল নিলাম আর এমনভাবে প্যাকিং করলাম যাতে নিশু কিছু বুঝতে না পারে। এরপর আমি ওর জন্য একটা ডায়মন্ডের রিং নিলাম। যদি হ্যাঁ বলে তো ওকে পরিয়ে দিব। এই সব নিয়ে বাইকে উঠলাম, উদ্দেশ্য বাড়ি আসা। ইতিমধ্যেই আমি বাড়িতে চলে আসলাম। এসে বাইকটা বাড়ির ভিতরের একটা রুমে রেখে দরজার সামনে গিয়ে নক করলাম। আমার হার্টবিট ধীরে ধীরে বাড়তে লাগলো। নিশু এসে দরজাটা খুলে দিল। আমি হাসি মুখেই নিশুর দিকে কিছু চকলেট আর কয়েকটা গোলাপ ফুল বাড়িয়ে দিলাম। নিশুও আমার থেকে চকলেট আর ফুল নিল, কিন্তু চকলেট আর ফুল নিয়ে একটা হারামি মার্কা হাসি দিয়ে ফুলগুলো বাইরে ছুঁড়ে ফেলে দিল। আর চকলেটগুলো পাশে একটা কুকুর শুয়েছিল, কুকুরের সামনে ফেলে দিল। আমি আর কিছু বললাম না, কোনো রিয়্যাক্টও করলাম না, কারণ আমি জানতাম নিশু এমনই করবে। তাই মনে মনে একটা হাসি দিলাম। এরপর আমি ওকে একটু ধাক্কা দিয়ে রুমের ভিতরে চলে আসলাম, যাতে এই ধাক্কাতে নিশু বুঝতে পারে আমি ওর উপর রাগ করেছি। এরপর আমি উপরে চলে আসলাম। এসে আমি ফ্রেশ হয়ে সোফার উপরে বসে ভাবতে লাগলাম কিভাবে বলবো, শুরু করব কিভাবে। অবশেষে একটা প্ল্যান করে ফেললাম। আমি জানি নিশু আমার প্রপোজাল গ্রহণ করবে না, তবু চেষ্টা করছি যাতে নিশু কোনোদিন আমাকে দোষ না দিতে পারে। কিন্তু আমি নিশুকে অনেক ভালোবেসে ফেলছি। আগে যদিও প্রতিশোধ নিয়ে ভাবতাম, কিন্তু এখন আর ভাবি না, কারণ আমি এখন নিশুকে অনেক ভালোবাসি। জানি না প্রপোজাল গ্রহণ না করলে আমি কি করব, তবে হ্যাঁ, আজকে নিশু আমাকে ফিরিয়ে দিলে নিশু আর কখনো আমাকে পাবে না। আমার সাথে যেমন ব্যবহার করছে, আমি এর চাইতে অনেক বেশি খারাপ ব্যবহার করব নিশুর সাথে। আজকে আমি অনেক কিছু নিশুকে বলবো, দেখি কি বলে। হ্যাঁ বললেও বলবো, না বললেও আমি নিশুকে অনেক কিছু বলবো। এসব ভাবতে ভাবতে কখন যে নিশু আমার সামনে চলে এসেছে খেয়ালই করি নাই। ওই তুই এত কি ভাবতেছিস? তোকে সে কখন থেকে ডাকতেছি। না কিছু না, আজকে আপনার সাথে আমার কিছু কথা ছিল। আপনার কি সময় হবে আমার সাথে কথা বলার? হ্যাঁ হবে, বল কি কথা বলবি। আপনি খেয়ে আসেন, তারপর না হয় বলি। না তুই এখন বলবি, কি বলবি? না এখন কোনোভাবেই বলতে পারবো না, খাবার খেয়ে আসেন তখন বলি। এত ন্যাকামি করা বাদ দে, বলে ফেল কি বলবি। প্লিজ আপনাকে রিকোয়েস্ট করতেছি, আপনি খেয়ে আসেন তারপর বলি। ঠিক আছে, আচ্ছা তুই আয়, আজ একসাথে ডিনার করি।
আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি অনেকটা অবাক হয়ে নিজেই নিজের গায়ে চিমটি কেটে পরীক্ষা করলাম যে আমি স্বপ্ন দেখছি কিনা। না, স্বপ্ন দেখছি না, বাস্তব। কারণ আমার ব্যথাই লাগছিল। মনে মনে একটু খুশি হলাম এই ভেবে যে নিশু আমাকে নিয়ে ভাবে, হয়তো ওর মনে আমার জন্য একটু জায়গা হয়েছে। কিন্তু আমার ধারণাটা ভুল ছিল, আমার ভাবনাও ভুল ছিল। না, আমি ডিনার করে আসছি আপনার বাড়ি থেকে। মানে বুঝলাম না। মানে হলো আমি আমার শ্বশুর বাড়ি থেকে নাস্তা ডিনার করে আসছি। তুই আমার বাড়িতে কেন গিয়েছিলি তাই বল। আমার শ্বশুর বাড়ি আমি যখন ইচ্ছা যেতে পারি। না, পারিস না। তোর ইচ্ছা হলেই তুই যেতে পারিস না। কেন গিয়েছিলি তাই বল। কেন আবার গিয়েছিলাম? আপনার আম্মু মানে আমার শাশুড়িকে দেখতে গিয়েছিলাম, আর তাকে সেই কবে বাজার করে দিয়ে আসছি, তাই খবরও নিয়ে আসলাম আর অনেক বাজারও করে দিয়ে আসলাম। একটু খুশি হয়ে বলল, ধন্যবাদ, তোকে কিন্তু আমাকে নিয়ে গেলেই পারতি। আপনি তো আমার সাথে বের হতে চান না, তাই আর আপনাকে ডাকি নাই। যান, খেয়ে আসেন। আপনার আম্মু আমাকে যা খাওয়াইছে তাতে আমার আর এক সপ্তাহ খাওয়া লাগবে না। ঠিক আছে, যাচ্ছি। এই বলে নিশু ডিনার করতে চলে গেল। আমি ভাবতে লাগলাম কিভাবে কি করা যায়, আর এদিকে নিশু ভাবতেছে খেতে খেতে, নাহিদ কেন আমার আম্মুর উপর খেয়াল রাখে? আমাকে হয়তো ভালোবাসে, তাই হয়তো আমার আম্মুর খেয়াল রাখে। আমি কেন ওকে নিয়ে এত ভাবছি? তাহলে কি আমি তাকে ভালোবাসি? না না, আমি নাহিদকে ভালোবাসি না, আর কোনোদিন বাসবো না। নিশু এইসব ভাবতে লাগলো। নিশু খাবার খেয়ে চলে আসলো, এসে বলতে শুরু করলো, বল, কি বলবি? আমি বলতে লাগলাম, ঠিক আছে আমি বলতেছি। আমি পাশে থাকা অনেকগুলো গোলাপ ফুলগুলো নিশুর হাতে দিয়ে আমি হাঁটু গেড়ে বসে ডায়মন্ডের রিংটা নিশুর দিকে বাড়িয়ে দিয়ে বলতে লাগলাম, জানি না আমার কি হয়েছে, তবে তুমি আমার ভাবনায় সারাক্ষণ থাকো। তুমি ছাড়া নিজেকে অনেক একা মনে হয়। তোমাকে না দেখতে পেলে আমার বুকের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়, আমার মধ্যে অস্থিরতা কাজ করে। তারপর তোমার একটু কথা শুনলে জানি না কেন আমার এত শান্তি লাগে। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তোমাকে একটা বার দেখলে আমার কাছে 1000 বছরের কষ্টগুলাও আমি হাসি মুখে মেনে নিতে রাজি। তবে পৃথিবীর সবচেয়ে বড় সত্যি যে প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুবরণ করতেই হবে, তেমন আমার কাছে এটার পরে সবচেয়ে বড় সত্য, আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। যেমন এক আল্লাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ, আর আল্লাহর রাসূল, তেমন আমার ভালোবাসাও সত্যি। সবচেয়ে শেষের কথা, আপনি কি আমাকে আপনি থেকে তুমি বলার অধিকার দিবে? এরপর নিশু যা করলো তা আমি আগেই জানতাম যে নিশু এটাই করবে। নিশু একটু অবাকই হলো, হয়তো নিশু এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। নিশু আমার হাত থেকে যেই ফুলগুলো নিয়েছিল সেই ফুলগুলো নিশু নিচে ফেলে দিল। ফেলে দিয়ে নিশু নিজের পা দিয়ে পাড়াতে লাগলো। এরপর নিশু আমাকে কয়েকটা ঠাস ঠাস করে চর মারলো। সত্যি বলতে আমাকে মারছে কিংবা আমার প্রপোজাল নিশু গ্রহণ করে নাই তাতে আমার একটু খারাপ লাগে নাই, কিন্তু পায়ের নিচে ফুলগুলো পিষিয়ে ফেললো তাই আমার অনেক কষ্ট হতে লাগলো। আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমার প্ল্যান এটা কোনোভাবেই ছিল না। আমি কি তাহলে এতটাই খারাপ যে আমার ফুলগুলাও নেওয়া যায় না? এমন সময় নিশু বলে উঠল, তুই কি ভেবেছিস তোর জন্য একটু রান্না করছি জন্য তোকে ভালোবাসতে শুরু করেছি, আর তুই আমার মাকে একটু সেবা করার নাটক করবি, আর আমি সব ভুলে গিয়ে তোকে তোর প্রপোজাল গ্রহণ করে নিব? না, তা কখনোই সম্ভব না। তুই আমার কাগজে কলমের স্বামী মাত্র। আমি তোকে স্বামী হিসেবে মানি না, আর কোনোদিন মানবও না। তুই একটা লুচ্চা, তোর মতো লুচ্চাকে ভালোবাসা যায় না, আর তোকে তো কখনো কোনো মেয়ে ভালোবাসবে না, আর আমি তোকে স্বামী হিসেবে মানি না, মানবও না। আমি এই কথা শুনে একটু হি হি করে হাসলাম। আমার হাসি দেখে নিশু অবাকই হলো একটু, কারণ কেউ প্রপোজাল গ্রহণ না করলে হয়তো কেউ এভাবে হাসে না, কিন্তু আমি তো সবার মতো না, আমি আমার মতো। আমি হাসি থামিয়ে যে রিংটা কিনেছিলাম নিশুর জন্য সেটা ছুঁড়ে ফেলে দিলাম বেডের দিকে। কোথায় গেল আমার চোখ পড়লো না। আমি রিংটা ফেলে দিয়ে বলতে লাগলাম, শুনেন মিস নিশু, আপনি আমার প্রপোজাল আজকে গ্রহণ না করে অনেক বড় একটা ভুল করলেন, কারণ আজকেই ছিল আমার জীবনে আপনাকে শেষবারের মতো প্রপোজ করা। আজকের পর আপনি আমাকে আর কোনোদিন পাবেন না। আজকের পর যদি আপনি আমাকে পেতেও চান তো আর পাবেন না, আমাকে কোনোদিন পাবেন না। আর ভালোবাসতে হলে একটা সুন্দর মন লাগে, ফ্রেশ একটা হৃদয় লাগে, যে আপনার নাই আর কোনোদিন হবে না। যদিও কখনো সেদিন দেখবেন কষ্ট, যদিও হয় কখনো সেদিন দেখবেন কষ্ট জিনিসটা কি, কষ্ট কাকে বলে। আর হ্যাঁ, আমি লুচ্চা। যদি কারোর ফ্যামিলির আমার জন্য সমস্যার মধ্যে পড়তে হয় আর আমাকে যদি একটা নাটক করে সেই সমস্যার সমাধান করতে হয়, তাহলে আমি অপরাধী।
যদি ইচ্ছা না থাকা সত্ত্বেও ভুলক্রমে ঘুমের ঘোরে কারো শরীরে স্পর্শ লেগে যায় তাহলে আমি লুচ্চা। যদি কোনো অপরাধ না করেও গণপিটানি খেতে হয় তাহলে আমি লুচ্চা। যদি অসুস্থ শরীর নিয়ে কাউকে সাহায্য করতে যাওয়া লুচ্চামি হয় তো আমি লুচ্চা। আর আজ থেকে আপনি মুক্ত। আর আমি যত তাড়াতাড়ি পারি আপনাকে এই মিথ্যা বাঁধন থেকে মুক্ত করে দিব। আর আপনাকে এই কয়দিন ডিস্টার্ব করার জন্য আমি সত্যি অনেক দুঃখিত। আর কখনো আপনাকে ডিস্টার্ব করব না। এত কিছু নিশুকে একটানা বলে দিছি, এটা বলতে বলতে আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। আমি চাইলে তো তোকে পাবো, কোনোদিন তো চাইবই না। চাইবেন কি চাইবেন না সেটা সময় বলে দিবে। হ্যাঁ, দেখা যাবে। আর মুক্ত করে দিবি মানে বুঝলাম না। মুক্ত করে দিব মানে আপনাকে আমি ডিভোর্স দিয়ে দিব অতি শীঘ্রই। আমার এই কথা শুনে নিশু চুপ হয়ে গেছে, কারণ কোনো মেয়েই ডিভোর্স শব্দটা শুনতে পারে না, সেই রকম নিশুও পারল না। তারপর আমি রুম থেকে ছাদে গিয়ে ছাদের দরজাটা বন্ধ করে দিয়ে এক কোণায় বসে পড়লাম। খুব কান্না পাচ্ছিল, তাই মন ভরে কান্না করলাম। জানি না কখন ঘুমিয়ে পড়লাম ছাদে। সকালে সূর্যের রোদের আলো চোখে লাগার কারণে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে বুঝলাম আমি ছাদেই ছিলাম সারা রাত। তখন রাতে ঘটে যাওয়া সব কথা মনে পড়তে লাগলো। একটু মিথ্যা হাসি দিয়ে বাইরে চলে আসলাম। নিচে নেমে সোজা আমি আমার রুমে চলে গেলাম। গিয়ে যা দেখলাম তা আমি বিশ্বাস করতে পারছিলাম না। নিশু খাটের নিচে বসে খাটের পাশিতে মাথা দিয়ে শুয়ে আছে। দেখেই বুঝলাম রাতে খাবার খাই নাই। আর আজ থেকে না খেলেও আমার কিছু আসে যায় না, কারণ আমি আর আজ থেকে নিশুকে ভালোবাসবো না। যত তাড়াতাড়ি সম্ভব ওকে ভুলে গিয়ে ডিভোর্সটা দিয়ে দেই, তাতে নিশু তো খুশি হবে। এই যে মিস, আপনার ঘুম কি ভাঙবে না আজকে? আমি এই বলে নিশুকে ডাক দিলাম। আমার ডাক শুনে নিশু লাফিয়ে উঠল। নিশু চোখ খুলতে দেখলাম নিশুর চোখ লাল হয়ে গেছে। হয়তো সারা রাত আমার মতোই কেঁদেছে, কিন্তু ও কাঁদলে আর আমার কিছু আসে যাবে না। আমি ওকে ডাক দিয়েই ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে রেডি হতে গেলাম। রেডি হয়ে এসে আমি বাইরে কিছু খেতে গেলাম। বাসার পাশেই ছোট একটা রেস্টুরেন্ট থাকায় বেশি দূরে যেতে হলো না। সামান্য কিছু খেয়ে রুমে আসলাম। এর মধ্যেই নিশু আমাকে বলতে লাগলো, খাবারটা খেয়ে নে। না ধন্যবাদ, আমার জন্য কাউকে কষ্ট করে রান্না করতে হবে না। এই বলে আমি বাইরে চলে আসলাম। এসে বাইকটা বাহির করে হর্ন দিতে লাগলাম। বাইকের হর্নের আওয়াজ শুনে নিশু বাইরে চলে আসলো। এসে আমায় বাইকের পিছনে দাঁড়িয়ে থাকলো। আমি ওর দিকে না তাকিয়ে হেলমেটটা দিলাম। ও হেলমেটটা মাথায় দিল আর পিছনে বসলো। কিছু সময় পর আমরা কলেজে চলে আসলাম। নিশু বাইক থেকে নেমে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু তাকে পাত্তা না দিয়ে হেলমেটটা নিয়ে অমনি বাইকটা নিয়ে অফিসের দিকে চলে আসলাম। নিশু একটু অবাকই হলো, কারণ নিশু জানে আমি ওর সাথে কথা বলার জন্য পাগল ছিলাম। কিন্তু আজকেও বলতে চাইলো, কিন্তু আমি পাত্তা দিলাম না। অবাক হয়ে নিজের কেবিনে গিয়ে নিশু ভাবতে লাগলো কেন আমি কথা বললাম না। হঠাৎই কালকে রাতের কথা নিশুর মনে পড়লো যে নাহিদ তো আর নিশুর সাথে কোনো কথা বলবে না প্রয়োজন ছাড়া, আর নাহিদ তো তাকে খুব শীঘ্রই ডিভোর্স দিয়ে দিবে। এটা মনে পড়তেই নিশু বলতে লাগলো, যাক, কয়েকদিন পর থেকে আমি আবারও ফ্রি লাইফ পাবো, যেখানে যা ইচ্ছা করতে পারবো, থাকবে না কোনো বাধা। কিন্তু এটা ভাবতেই নিশুর মনে পড়লো তার মায়ের বলা কথাগুলো। নিশুর মা নিশুকে বলেছিল, বাঙালি নারীদের বিয়ে একবারই হয়, যত কষ্টই হোক না কেন সবই তাদের মানিয়ে নিতে হয়। এটা নিশুর মনে পড়তেই বুকের ভিতর ধকধক করতে লাগলো আর ভাবতে লাগলো, নাহিদ যদি তাকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে তাকে সমাজের লোক কেমন চোখে দেখবে? কেউ তাকে ভালো চোখে দেখবে না। সবাই তখন শেয়ালের মতো ছিঁড়ে খেতে চাইবে। না, এটা হতে পারে না। আমি পারবো না এসব সহ্য করতে। এইসব ভাবতে থাকে নিশু। নিশুর মনের মধ্যে এখন সবসময় একটা ভয় কাজ করছে। যদি সত্যি নাহিদ তাকে ডিভোর্স দেয় তাহলে যে তার কি হবে সে নিজেও জানে না। এই সব ভাবতে ভাবতে নিশুর ক্লাস নেওয়ার টাইম হয়ে গেল। তাই নিশু নিজের ক্লাস নিতে চলে গেল। এইদিকে আমি অফিসে এসে কোনোভাবেই কাজে মন বসাতে পারছি না। সব সময় শুধু নিশুর কথা মনে পড়ছে। একটুও কাজ করতে পারছি না। কি করলে আমি নিশুকে ভুলতে পারবো এটা ভাবতেছি, কিন্তু কিছুই মাথায় আসছে না। আমাকে নিশু নামের মেয়েকে ভুলে যেতে হবে। ও কখনো আমার হবে না, আর আমিও চেষ্টা করব না।
আমি যত তাড়াতাড়ি নিশোকে ডিভোর্স দিয়ে দিব, আমাকে অনেক হার্টলেস হতে হবে। কোনোভাবেই নিশোর মায়া পড়লে চলবে না। আজ থেকে আমি আমার ভিতরে ইগো নামক জিনিসটা তৈরি করে ফেলবো। আজ থেকে আমি নিশু ইগনোর করা শুরু করব। এরপর সময় হলো, আমি বাইক নিয়ে ক্যাম্পাসে পৌঁছে গেলাম। পৌঁছে আমি দেখলাম নিশু অচেতনভাবে কি যেন ভাবতেছে। তাই আমি হর্ন বাজাতে লাগলাম। আমার হর্নের আওয়াজ শুনে নিশু লাফিয়ে উঠল, হয়তো ভাবনার মধ্য থেকে বের হয়ে আসলো। আমাকে দেখে একটা মিষ্টি হাসি দিল, যা দেখে আমি আবারও ফিদা হয়ে গেছি। কিন্তু আমি সেটা নিশুকে বুঝতে দিলাম না। ওকে দেখে আমার চেহারার এমন এক্সপ্রেশন করলাম যা দেখে নিশু বুঝতে পারে আমি ওকে দেখে বিরক্ত বোধ করছি। এরপর নিশু এসে বাইকের পিছনে বসলো। আমি দেখেও না দেখার ভান করে নিশুর দিকে না তাকিয়েই পিছনে হেলমেটটা এগিয়ে দিলাম। নিশু হেলমেটটা নিয়ে মাথায় পরে নিল। কিছুক্ষণের মধ্যেই আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে নিশুকে নামিয়ে দিয়ে রুমে চলে গেলাম, কারণ আজকে মাথা ব্যথা করতেছে। তাই আজকে আর অফিসে যাব না। আর রাতে বেশি ঘুমাতেও পারি নাই, তাই একটু ঘুম আসবে এখন। রুমে গিয়ে দরজা খুলে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম নিশু কাপড় চেঞ্জ করতেছে। আমি দেখে চিৎকার করলাম, কিন্তু নিশুই কিছুই করলো না, আবার কিছু বললো না, শুধু একটু মুচকি হাসি দিল। এবার আমি অবাক না হয়ে পারলাম না, কারণ যে আমাকে একদম সহ্য করতে পারে না আর আমি আজ তার সবকিছু দেখে ফেললাম, তাও সে কিছুই বলল না। নিজের কাছেই খারাপ লাগতে লাগলো, কারণ যে আমার না, তার কোনো কিছু দেখার বা স্পর্শ করার অধিকার আমার নাই। তাই এবার আমি একটু রেগে গিয়ে বললাম, এই আপনি কি দরজা লক করে চেঞ্জ করতে পারেন না? দরজা লক করি নাই, তাই কি হয়েছে? তুমিও তো নক করো নাই, ডাইরেক্ট রুমে ঢুকে পড়েছো, এতে আমার দোষ কিসের? তুমি করে বলাতে অনেকখানি অবাক হয়ে বললাম, আই অ্যাম সো সরি। আমি ইচ্ছা করে সবকিছু দেখি নাই, ভুল করে রুমে ঢুকে পড়েছি, তাই সব দেখে ফেলেছি। এখানে সরি বলার কি আছে? তুমিই তো দেখছো, শুধু তো আমার, তাই তো দেখছো, আর তো কেউ দেখছে না। তোমার তো অধিকার আছে দেখার। আমি একটু অবাক হয়ে বললাম, মানে কিছু না। দেখেন, আমার এগুলোর অধিকার নাই, কারণ আপনি আমাকে এইগুলোর অধিকার কখনো দেন নাই। এটা অন্যের হক। অন্যের হক মানে? হ্যাঁ, এটা অন্যের হক, কারণ আর কিছুদিনের মধ্যেই আমার আর আপনার কোনো সম্পর্ক থাকছে না। আপনাকে মুক্তি দিয়ে দিচ্ছি, আপনাকে আমি ডিভোর্স দিচ্ছি। আমার কথা শুনে নিশু আকাশ থেকে মাটিতে পড়ল, কারণ আজকে নিশু যা ভাবছে তাই হচ্ছে। এটা শুনে তোতলাতে তোতলাতে বলল, কি ডিভোর্স? হ্যাঁ, ডিভোর্স। আমি আর এই মিথ্যা সম্পর্কে থাকতে চাই না। আমি থাকতে চাই না কাগজ কলমের কোনো সম্পর্কে। আমি এটা বলে রুম থেকে বাইরে চলে আসলাম। এসে গেস্ট রুমে ঘুমিয়ে পড়লাম। এবার নিশুর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নিশু যেটা ভেবেছিল সেটাই হচ্ছে। নিশু এবার কান্না করেই দিল। ভাবতে লাগলো, আমার কি তাহলে সবার মতো হবে? না, তা কখনোই হবে না। নাহিদ আমাকে ভালোবাসে, নাহিদ কোনোদিনও আমাকে ডিভোর্স দিবে না। নাহিদ আমাকে ভালোবাসে, তা আমি জানি, কিন্তু আমি যা করেছি নাহিদের সাথে, তার জন্য যদি নাহিদ আমাকে সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দেয়, না, এটা কোনোদিনও হবে না। আমাকে ডিভোর্স দিতে চাইলে আমি নিজেকে শেষ করে দিব, তাও অন্য সবার মতো আমি পারবো না সবার কথা শুনতে। এই ভাবছে আর অনেক কান্না করতেছে। সন্ধ্যার একটু আগে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে দেখলাম আম্মুরা বাসায় চলে আসছে। আমি একটু ফ্রেশ হয়ে আম্মুদের রুমে গেলাম। গিয়ে দেখি আম্মু শুয়ে আছে। আমি গিয়ে মায়ের পায়ের কাছে গিয়ে বসলাম, পায়ের উপর হাত দিয়ে কান্নাই করে ফেললাম। আম্মু চোখ বুজেছিল, তাই আমার আশা বুঝতে পারে নাই। আমার চোখের পানি মায়ের পায়ে পড়তেই মা লাফিয়ে উঠল। উঠে দেখলো আমি এইভাবে আছি। আমাকে দেখে একটু কড়াভাবেই বলল, তুমি এখানে কেন? আর কি করছিস এখানে? কেন, আমি কি আসতে পারি না তোমার রুমে? আর কারণ ছাড়া কি আসতে পারি না? না পান না, কেন এসেছো সেটা বলো। তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো আম্মু? রাগ তো করা যায় ছেলের উপর,
তোমার মতো কুলাঙ্গারের উপর রাগ অভিমান করা যায় না। ঠিকই বলছো মা, আমি কুলাঙ্গার। এই বলে আমি সব বলতে শুরু করলাম। আম্মুকে সবকিছু শুনে আম্মু কেঁদেই ফেললো আমার কথা শুনে। আমাকে এসে জড়িয়ে ধরলো আম্মু। জড়িয়ে ধরে আম্মু আমাকে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দে বাবা, আমি কিছু না বুঝে তো অনেক কষ্ট দিয়ে ফেললাম। কি বলো আম্মু, তুমি কেন ক্ষমা চাইছো? তুমি আমার মা, তোমাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তুমি শুধু আমাকে একটু আদর করে দাও, তাই আমার আর কিছু চাই না। আম্মু আমাকে এমনভাবে জড়িয়ে ধরলো যেন আম্মু আমাকে ছেড়ে দিলেই আমি হারিয়ে যাব। আম্মু আমার কপালে আর মুখে অনেকগুলো চুমু দিয়ে বুকে জড়িয়ে নিল। আজ অনেক দিন পরে মায়ের বুকে মাথা রাখতে পেরে মনে হচ্ছে আমি জান্নাতে চলে গেছি। মায়ের বুকে মাথা রাখতে আমার সব কষ্ট এক নিমিষেই চলে গেল। অনেক শান্তি লাগতে লাগলো আমার মনের ভিতরে। এরই মধ্যে বাবা এসে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি জানতাম আমার ছেলে কখনো এমন কাজ করবে না। এই হলো আমার সন্তান। আমার দেওয়া শিক্ষা মর্যাদা দিয়ে দিস বাবা, তোকে নিয়ে আমার অনেক গর্ব হচ্ছে। ইউ আর মাই সন। আই লাভ ইউ আব্বু। লাভ ইউ সন। এই বলে আব্বু আমাকে বুকে জড়িয়ে নিল। আজকে আমার কোনো কষ্ট নাই, সব এক নিমিষেই চলে গেছে। আজকে আমি অনেক খুশি আর অনেক সুখী মানুষ। এইভাবে কেটে যাচ্ছিল আমার দিনগুলো। দেখতে দেখতে কেটে গেল 3 মাস। আমিও এখন প্রতিদিন অফিসে যাই, কারণ ভাইয়া আমাকে এমডি করে দিছে। নিশুর সাথে আমার এখন আর প্রয়োজনের বাহিরে কথা হয় না। এখন আমি আর নিশুকে কল করি না। প্রতিদিন নিশুই আমাকে প্রতিদিন কল করে খাবার খেয়েছি কিনা জিজ্ঞাসা করে, কিন্তু আমি জিজ্ঞাসা করি না বা বলিও না তুমি খাইছো কিংবা খেয়ে নিও। আমি জানি ভালোবাসার মানুষের অবহেলা কতটা কষ্ট দেয়। আমি জানি আমার এইসব বিহেভ নিশুকে কতটা কাঁদায়। আমি এখন নিশুকে দেখেই মনে হয় আমাকে নিশু ভালোবাসে, মানে অনেক ভালোবাসে। এখন আর নিশুর সেই হাসি মুখ দেখা যায় না। সব সময় মুখটা মলিন হয়ে থাকে। শুধু আব্বু আম্মু যখন থাকে, যখন আমি একটু কথা বলি, তখন নিশুর মুখে একটু হাসি দেখা যায়। আমি যে ওকে এমন কষ্ট দিয়ে ভালো আছি না, আমি ভালো নেই। আমি চাইলেও যা ওর সাথে ভালোভাবে কথা বলতে পারি না, কিসে যেন বাধা দেয় আমাকে। যখন ভাবি আজকে নিশুকে ক্ষমা করে দিব, তখনই নিশুর দেওয়া কষ্টগুলোর কথা মনে পড়ে যায়। পারি না তখন আর নিজেকে কন্ট্রোল করতে। তাই আমিও প্রতিশোধ নিচ্ছি। নিশুকে দেখাচ্ছি আপনকেও অবহেলা করলে কেমন লাগে, কতটা কাঁদায় এমন অবহেলাগুলো। এখন আমার প্রতিদিনের নিয়মিত রুটিন। সকালে উঠে ফ্রেশ হয়ে নিশুকে ক্যাম্পাসে ড্রপ করে দিয়ে অফিসে একটু কাজ করে নিশুকে আবার বাড়িতে দিয়ে যাই, আবার অফিস, তারপর বন্ধুদের সাথে একটু আড্ডা, রাতে খাবার খাওয়া আর পাবজি খেলা ও অফুরন্ত ঘুম। কিন্তু এখন প্রতিদিন একটা জিনিস লক্ষ্য করি, নিশু আমার সাথে কথা বলতে চায়। নানা বাহানায় রুমে এসে কথা বলতে চায়, কিন্তু আমি কথা বলি না। এখন আমার ঘুম ভাঙে প্রতিদিন নিশুর ডাকে। প্রতিদিন দেখি নিশু আমার জন্য কফি হাতে নিয়ে আমাকে ঘুম থেকে ডাকে, কিন্তু আমি নিশুর বানানো কফি কোনো দিন খাই নাই। এইভাবে যাচ্ছিল আমার আর নিশুর দিন। একদিন সন্ধ্যার সময় হঠাৎ করে আব্বু আমাকে ডাকলো তার রুমে। আমি ফ্রেশ হয়ে এসে আব্বুর রুমে গেলাম। রুমে গিয়ে দেখি নিশু আগে থেকেই আব্বুর সাথে কথা বলছে। রুমে দরজার কাছে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম, আসবো আব্বু? ওয়ালাইকুম আসসালাম। তোকে আমার রুমে আসতে অনুমতি নেওয়া লাগবে কেন? আয়। আব্বু হঠাৎ করে আমাকে ডাকলেন যে? তোকে কোনো কারণ ছাড়া ডাকতে পারি না আমি? না, ঠিক তা না। আপনি তো এতদিন আমাকে কোনো প্রয়োজনীয় কারণ ছাড়া ডাকতেন না, তাই বললাম। আজকেও কারণ, এই জন্য ডেকেছি। কারণটা হলো তোমার আর কাল থেকে অফিসে যাওয়া লাগবে না। কাল থেকে তুমি ক্লাসে যাবা। সামনে তোমার ফাইনাল পরীক্ষা, একটু পড়াশোনা করবা ভালো করে। আর আমি চাই তুমি ভালো করে পাশ করবো। ঠিক আছে আব্বু। আর শোনো, কালকে নিশু মামুনিকে নিয়ে একটু শপিং এ যাবে। অনেক দিন হলো তোমরা বাইরে যাও না, কালকে যাবে কেমন?
এই বলে আমি আব্বুর রুম থেকে চলে আসলাম। আমি জানি এইসব নিশুর প্ল্যান। আমি জানি কেন নিশু এটা করলো, যাতে সবসময় আমাকে নিশু চোখে চোখ রাখতে পারে। কিন্তু নিশু এটা জানে না কাল থেকে ওকে কতটা কষ্ট অপেক্ষা করছে। নিজের ফাঁদে নিজেই পড়বে। আমার কষ্ট দেওয়া না তোমাকে, আমি এত কষ্ট দিব যে তুমি মুক্তি চাইবা কষ্ট সহ্য করতে না পেরে। মনে মনে এইসব কথা বলতে বলতে আমি রুমে এসে পাবজি খেলা শুরু করলাম। এর মধ্যেই মহারানী রুমে চলে আসলো। একটু কথা ছিল তোমার সাথে, তোমার কি সময় হবে? আমার সবার জন্যই সময় আছে, কিন্তু আমার জন্য কারো সময় নাই। বলেন কি বলবেন? আসলে বিছানায় আমি একা ঘুমাতে খুব ভয় করে। জানি এটা একটা বাহানা মাত্র। আমার বুকে ঘুমাতে চাও, কিন্তু এটা এত সহজ না। তো আমি কি করব? কি করব জানি না, আমার ভয় করে। তুমি আজ রাত থেকে আমার সাথে ঘুমাবে। ঘুম আর আপনার সাথে, তাও আবার এক বিছানায়? নো ওয়ে, কোনোভাবেই সম্ভব না। আর আমার মনে হয় আপনার কোনো অসুখ হয়েছে, আপনি ডাক্তার দেখান। কেন, আমি কি বাঘ নাকি ভাল্লুক যে আমার সাথে ঘুমালে আমি তোমাকে খেয়ে ফেলবো? আর আমার অসুখ হয় নাই, আমি পুরোপুরি সুস্থ আছি। যা বলছি সুস্থ মস্তিষ্কে বলতেছি। বাঘের সাথে ঘুমালে তাও আশা থাকবে সে আমাকে মেরে ফেলবে। হয়তো ওর মনে একটু মায়া হবে আমার জন্য, কিন্তু আপনার কাছে আমি কোনো আশাই পাই না। জানি না আবার কি করে বসবেন। হয়তো এটাও আপনার প্রতিশোধের কোনো নতুন উপায় আমাকে ফাঁসানোর। আমার কথা শুনে নিশু এবার কেঁদেই দিল। আমি খারাপ জানি, তাই বলে এতটা খারাপ না। আমি এখন ওইসব নিয়ে ভাবি না। জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আর সেই ভুল শুধরানোর চেষ্টাই করছি। কেঁদে নিশু বলতে লাগলো, কই, আমি কাচ্ছি না তো। চোখের ভেতরে পোকা গেছে হয়তো, তাই চোখ দিয়ে পানি পড়তেছে। আমি একটু ন্যাকামো করে বললাম, আমি তো কাদার মতো কিছু বলি নাই। ঠিক আছে ঠিক আছে, আমি আপনার সাথেই ঘুমাবো। কিন্তু আমার এই কথা শুনতেই নিশুর দেহে যেন প্রাণ চলে আসলো। এতদিন যার মুখটা সব সময় মলিন, আমার এই কথাটা শুনতেই যেন আগের মতো হাসি ভরে উঠল। মনে হলো যেন বিশ্ব জয় করে ফেলছে। কিন্তু কি? না কিছু না, এমনি বললাম। কিন্তু এরই মধ্যে নিচ থেকে আমাকে আর নিশুকে ডাক দিল আম্মু খাবার খাওয়ার জন্য। আমি আর নিশু খাবার খেতে গেলাম নিচে। আমি গিয়ে বসলাম খেতে, আর নিশু আর আম্মু সবার খাবার বেড়ে দিতে লাগলো। খাবার খাওয়া শুরু করলাম, কিন্তু আজকের খাবারটা অন্যরকম লাগতেছে, অন্যরকম স্বাদ ছিল আজকে। কিন্তু কিছু বললাম না। আমি সবার মতো না যে রাগ দেখিয়ে খাবার না খেয়ে সারা রাত কষ্ট করব। খাবার খাওয়া শেষ করে আমি বলতে শুরু করলাম, আম্মু আজকে রান্না কে করছো? কেন, আজকের খাবার খুব টেস্টি হয়েছে, তাই না? যাই হোক, আগে বলো কে রান্না করছে? আজকে রান্না করেছে আমার মেয়ে নিশু মামনি। খুব সুন্দর হয়েছে, তাই না? নামটা শুনে একটু অবাকই হলাম, কারণ আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে। কিন্তু নিশুকে বুঝতে দেওয়া যাবে না যে ভালো হয়েছে, তাই একটু ভাব নিয়ে বললাম, ভালো না ছাই, এই তরকারি কেউ খায় কখনো? একদম বাজে হয়েছে। এর চাইতে আমি ভালো করে রান্না করতে পারি। আমার মুখে এই কথা শুনে নিশুর মুখটা কালো হয়ে গেল। দেখে মনে হলো আর কিছু বললেই এখনই বৃষ্টি শুরু হয়ে যাবে, তাই আর কিছু বললাম না। এই দিকে আমার কথা শুনে আব্বু বলে উঠল, ওই একদম মিথ্যা কথা বলবি না মামুনি, তোমার রান্না অনেক সুন্দর হয়েছে। সুন্দর না কচু, এত ফালতু কেউ রান্না করে নাকি? যদি এতই বাজে হয় তো তুই খাবার সম্পূর্ণ খাইলি কিভাবে? তো কি করব শুনি, সারা রাত না খেয়ে থাকবো নাকি? আমি এতটা পাগল না। তুমি কি আমাকে পাগল পাইছো? তরকারি খাওয়া হইলে তুই কি আর খাইতি? তোকে আমি হাড়ে হাড়ে চিনি। ও যা তা না বলে তোমার রান্না অনেক ভালো হয়েছে। এবার ধরা খেয়ে গেছি, তাই আর কিছু বললাম না। সরাসরি রুমে চলে আসলাম, গেম খেলা শুরু করলাম। এরই মধ্যে নিশুর আগমন। আমাকে গেম খেলতে দেখে যেন আর সহ্য করতে পারলো না, এক প্রকার রেগে গিয়েই বলে ফেললো, এই তুমি কি সেই ছোট ছেলে নাকি যে সব সময় এসব ফালতু গেম খেলবে? তোমার কি এখন আর গেম খেলার বয়স আছে? আমি ছোট নাকি বড় হয়েছি নাকি? আর গেম খেলতে কোনো বয়সের দরকার হয় না। গেম খেলতে ভালো লাগে তাই খেলি। তুমি ছোট তাই না?
কালকে হবে ছেলের বাপ, আর সেই কিনা ছোট ছেলে। আর তুমি গেম খেলতে পারবে না। গেম খেলা দেখলে আমার খুব রাগ হয়। আমি আর আমার আবার ছেলে যার বউ নামক প্রাণীটাই নেই, আর তার আবার নাকি ছেলে হবে। আপনার কিসে রাগ হবে আর কিসে হবে না তাতে আমার কি? আমি তো আপনার কিছু হই না। আমি খেলবো, 100 বার খেলবো। তারপর ও মিথ্যা একটা হাসি দিয়ে বলল, তুমি আমার কিছু হও আর না হও তা শুধু আমি জানি। বলেন, আপনি কি জানেন? আমিও শুনতে চাই, বলেন। না থাক, সব বলবো না। যদি মন নামক কিছু থেকে থাকে তাহলে বুঝে নাও। আমার মন নামক কিছু আছে, তাই বুঝতেই পারি। আমি আপনার কিছু হই না। আমি আপনার কাছে কাগজে কলমের স্বামী। আমি আপনার জীবনের অভিশাপ। আপনি আমাকে ঘৃণা করেন, আমি এটাই বুঝতে পারি। আমার কথা শুনে কেঁদেই ফেলছে, কাঁদতে কাঁদতে বলতেছে, না, তুমি বুঝতে পারছো তা সত্যি না। এটা সত্যি হতে পারে না। তুমি ভুল জানো। আগে হয়তো এমনটাই ভাবতাম, কিন্তু এখন আর। এখন আর কি? তুমি কি কিছুই বুঝতে পারো না? না, আমি কিছুই বুঝতে পারি না। আমি যা বুঝতে পারি তা আমি বলেই দিছি। আর এও জানি আমার ভাবনা মিথ্যা না। আমি কিছু হই না আপনার। আপনার মনে আমার জন্য কোনো জায়গা নেই, শুধু আছে ঘৃণা। আর আপনি আমাকে আপনার জীবনের অভিশাপ ভাবেন। না, তোমার ভাবনাগুলো ঠিক না। তোমার ভাবনাগুলো ঠিক না, সত্যি না। তাহলে সত্যিটা কি? আমি সেই সত্যিটা জানতে চাই। তুমি বললে না তুমি আমার কাছে কিছু না, এটা মিথ্যা। তুমি আমার সব, আমার জীবন মরণ সব। তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না। এখন আর জানি না বিশ্বাস করবে কিনা, তবে হ্যাঁ, তুমি আমার সব। এখন তোমাকে ভেবেই আমার দিন কাটে। তোমাকে ছাড়া নিজের অস্তিত্ব ভাবতে পারি না। তোমাকে আমি ভালোবেসে ফেলেছি নাহিদ, অনেক ভালোবেসে ফেলেছি নাহিদ। এটা ভালোবাসা যে এতটা ভালোবাসি যে তুমি ভাবতে পারবে না। হ্যাঁ জানি আমি অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি। জানি না এর জন্য কোনোদিন তুমি আমাকে ক্ষমা করবে কিনা। তবে আমাকে একটা সুযোগ দিতে পারো, কোনো অভিযোগ করার সুযোগ দিব না। আমাকে ভালোবাসেন আপনি কবে থেকে? কিন্তু আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না। জানি না কবে থেকে ভালোবাসি, তবে যেদিন থেকেই ভালোবাসি না কেন, তুমি তা পরিমাণ করতে পারবে না। শুধু একটা কথাই বলতে পারি, যদি তোমাকে আমি না পাই বা তুমি আমাকে ভালো না বাসো, তো আমি হয়তো বাঁচতে পারবো না। একটা সময় তুমি আমাকে কল করে জিজ্ঞাসা করতে আমি খাবার খেয়েছি কিনা। অনেকবার প্রপোজও করেছো, কিন্তু আমি তা গ্রহণ করিনি। এরপরও তুমি হাল ছাড়ো নাই। প্রতিদিন সন্ধ্যায় বাসায় আসার সময় আমার জন্য ফুল আর আইসক্রিম নিয়ে এসেছো। আমি কি করেছি, সেই আইসক্রিম কুকুরকে দিয়ে দিয়েছি। তোমার সামনে আবার তোমার দেওয়া ফুলগুলো, তোমারই সামনে আমি সেগুলো আমার পায়ের নিচে পিষেছি। কিন্তু জানো, এখন আমি ওগুলো পাওয়ার জন্য সারাদিন আশায় থাকি, হয়তো আজকে আমার জন্য আবার ফুল আর আইসক্রিম নিয়ে আসবে। কিন্তু আমি যে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি, আমি জানি আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি, কষ্ট দিয়েছি তোমাকে। কিন্তু আমি তোমাকে এখন অনেক ভালোবাসি। পারছি না তোমার এই অবহেলাগুলো মেনে নিতে পারছি না। তোমাকে ছাড়া থাকতে পারছি না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমাকে প্লিজ আপন করে নাও। তুমি যত পারো আমাকে মারো, ইচ্ছা মতো গালিগালাজ করো, আমি কিছুই বলবো না। যা ইচ্ছা করো, তাও আমি কিচ্ছু বলবো না। কিন্তু তবুও আমাকে ক্ষমা করে দাও প্লিজ। অবহেলা আমি আপনাকে করছি না, কারণ আমি আপনাকে ভালোবাসতাম। আমি ভালোবাসার মর্যাদা বুঝি, তাই আজ পর্যন্ত আপনাকে অবহেলা করি নাই, আর করব না। শুধু মিথ্যা দোষ আমাকে দিবেন না। আমার সাথে কথা বলো না। সব সময় আমাকে অ্যাভয়েড করে চলছো। আমার রান্না করা খাবার খেতে চাও না, এগুলো কি অবহেলা না? যদি এইগুলো অবহেলা হয়ে থাকে তাহলে ভাবেন আপনি যেগুলো আমার সাথে করেছেন সেগুলো কি। আপনি আমাকে কত থাপ্পড় দিয়েছেন মনে আছে আপনার? কত অপমান করেছেন আমাকে। আমার নিয়ে আসা খাবার আপনি কুকুরকে দিয়ে দিছেন। তাহলে আমি কতটা খারাপ ছিলাম যে আমার দেওয়া কোনো খাবার আপনি খেতে পারবেন না? আর আমাকে এত পরিমাণ ঘৃণা করতেন যে আমার দেওয়া ফুল পায়ের নিচে ফেলে পাড়াতেন। সেই খারাপ ছেলের মধ্যে আজকে কি দেখলেন যে তাকে এত ভালোবাসতেছেন? বলেন, আমাকে বলেন। নিশু চুপ করে শুধু কান্নাই করতেছে, কিছু বলছে না। কি হলো, চুপ কেন? বলেন, কি দেখলেন যে এত ভালোবেসে ফেললেন? আজকে ভালোবাসি বলবেন, কালকে ক্যাম্পাসে গিয়ে সবার সামনে আমাকে অপমান করবেন, পরশু আবার বলবেন ভালোবাসেন, তারপর আবার ছুঁয়ে ফেলবেন আমাকে। কি কোনো ফুটবল মনে হয় আপনার?
যে আপনি যেভাবে পারেন আমাকে নিয়ে খেলবেন। আপনি নাটক খুব ভালো করেই জানেন, আপনাকে তো অস্কার দেওয়া উচিত। আমার এই কথাগুলো শুনে যেন নিশুর কান্নার মাত্রা আরো বৃদ্ধি পেয়ে গেল। কান্না করতে করতেই বলতে লাগলো, তুমি যত ইচ্ছা বকো আমাকে, তবুও প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি পারবো না বাঁচতে তুমি ছাড়া। আর প্লিজ আমাকে ভালোবাসা দিয়ে সন্দেহ করো না। আপনার কথা শুনে আমার খুব ঘুম পাচ্ছে আর খুব হাসি পাচ্ছে। আপনার নাটক শেষ? আমি কোনো নাটক করছি না, আমি শুধু আমার মনের কথাটা বলছি। বলো কি করলে তুমি আমাকে ক্ষমা করে দিবে, বলো, আমি তাই করব। ভেবে বলছেন তো? ভেবেই বললাম, তুমি বলো, আমি তাই করতেই রাজি। কিচ্ছু করতে হবে না, শুধু আমার ওইসব দিনগুলো ফেরত দাও, যে দিনগুলো আমি কান্না করে করে পার করেছি, তোমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গিয়েছিলাম, যে রাতগুলো আমার না খেয়ে কাটিয়েছি সেই সব রাতগুলো ফিরিয়ে দাও। যে রাতগুলোতে তোমার করা অপমানের জন্য সারা রাত ঘুমাতে পারি নাই, দাও, ফিরিয়ে দাও। এইগুলো সম্ভব না, কিন্তু নাহিদ ওর চাইতে ভালো দিনগুলো আমি তোমাকে দিতে পারি। পরের দিনগুলোতে এত ভালোবাসা দিব যে তুমি সব ভুলে যাবে। প্লিজ নাহিদ, আমাকে একটা সুযোগ দাও, তোমাকে অনেক ভালোবাসি। আমি পারবো না তোমাকে ছাড়া বাঁচতে, আমি পারবো না তোমার দেওয়া ডিভোর্স পেপারে সাইন করতে। প্লিজ আমাকে বাঁচতে দাও, তোমাকে ভালোবাসতে দাও। এই দেখো সেই আংটিটা যেটা দিয়ে তুমি আমাকে প্রপোজ করেছিলে, দেখো আমি এটা রেখে দিয়েছি। প্লিজ এটা আমাকে পরিয়ে দিয়ে আমাকে আপন করে নাও। আপনার মনে আছে একটা কথা, যে আজকের পর আর কোনোদিন আমাকে পাবেন না? সত্যি কথা, আমাকে আর আপনি কখনো পাবেন না। দেখেন, আমি আপনাকে বলছিলাম আপনি একদিন আমার জন্য কান্না করবেন, আমাকে এত ভালোবাসবেন যে আমাকে পাবার জন্য ব্যাকুল হয়ে পড়বেন, কিন্তু সেদিন আমাকে পাবেন না। আজকে সেই দিন, সত্যি আপনি আমাকে পাবেন না কোনোদিন। আর এখন ভালোবাসি না আপনাকে এই বলে আমি আংটিটা কেড়ে নিলাম নিশুর হাত থেকে। আমি আংটিটা কেড়ে নিতেই নিশু কান্না করতে শুরু করলো। আমি আংটিটা নিয়ে মেঝের উপর ফেলে দিলাম, কোথায় গেল জানি না। আমি আংটিটা ফেলে দিয়ে নিশুর দিকে ঘুরতেই নিশু দৌড়ে এসে আমাকে জোর করে জড়িয়ে ধরলো। আমার বুকের মাঝে নিশু মাথা চেপে ধরলো আর আমাকে অনেক জোরে চেপে ধরলো, এমনভাবে ধরলো যেন ছাড়লে আমি পালিয়ে যাব। যদিও আমি তাই চাচ্ছিলাম, তবুও নিজেকে সামলিয়ে বললাম, কি হচ্ছে এসব? কিচ্ছু হচ্ছে না, প্লিজ নাহিদ আমাকে তাড়িয়ে দিও না তোমার এই বুক থেকে। আমি পারবো না বাঁচতে তোমাকে ছাড়া। তুমি অনেক কঠোর হয়ে গেছো। তুমি কি দেখতে পারছো না তোমার নিশুর তোমার ভালোবাসার মানুষটা আর নিতে পারছে না? তুমি কি বুঝতে পারছো না তোমাকে ছাড়া বাঁচা আমার পক্ষে সম্ভব না? আই কান্ট অ্যালাইভ উইদাউট ইউ। ইউ আর মাই লাইফ, ইউ আর মাই অক্সিজেন। আই লাভ ইউ সো মাচ। প্লিজ নাহিদ আমাকে বাঁচতে দাও তোমার বুকে। আপনার মুখে এইসব কথা মানায় না। আপনি কোনোদিন কাউকে ভালোবাসতে পারেন না, আর আমি এখন আর আপনাকে ভালোবাসি না। একটা সময় ছিল অনেক ভালোবাসতাম, কিন্তু এখন আর সেই দিন নেই, আর কোনোদিন আমি আপনাকে ভালোবাসবও না, কারণ আপনি আমার মনটাকে ভেঙে দিয়েছেন। এখন আর আমার মাঝে ভালোবাসা বলে কোনো জিনিস নেই, তাই আমার পক্ষে আর সম্ভব না কাউকে ভালোবাসা, আর আপনাকে তো কখনোই না। আই ডোন্ট লাভ ইউ বিকজ আই হেট ইউ। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, শুধুমাত্র আমার উপর রেগে থাকার কারণে তুমি এমন বলতেছো। আমি আপনার উপর রেগে নেই, কারণ আমার সেই অধিকার নেই। সেই অধিকার আপনি অনেক আগেই কেড়ে নিয়েছেন। দেখো আমি জানি আমি অনেক ভুল করেছি, আমি জানি তুমি সহজে আমাকে ক্ষমা করতে পারবে না, কিন্তু আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। নাহিদ, আমি তোমার মতো না। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, সেই কষ্ট তুমি সহ্য করেছো, যদিও তোমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু প্লিজ বিশ্বাস করো আমি না তোমার মতো না। তোমার মতো আমার এত শক্তি নেই, আমি পারবো না এত কষ্ট সহ্য করতে। আমি সত্যিই মরে যাব তুমি ছাড়া। নাহিদ আমাকে ক্ষমা করে দাও। দেখুন, একটু বোঝার চেষ্টা করেন, আমার পক্ষে সম্ভব না আর আপনাকে ভালোবাসা। আমি এখন আপনাকে ঘৃণা করি, আর সামনের মাসে আমাদের ডিভোর্স। তাই এসব নাটক বাদ দেন, যে কয়দিন এই বাড়িতে আছেন ভালোভাবে থেকে যান। এই কথা শুনে যেন নিশুর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নিশুর শুধু আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল আর কান্না করতে লাগলো। কান্না করতে করতে নিশু বলতে লাগলো, তুমি সত্যিই আমাকে ডিভোর্স দিবা? তো আপনাকে মিথ্যা আমি কেন বলবো? আমি আপনাকে ডিভোর্স দিব। ঠিক আছে, আমার আর কোনো কথা থাকলো না। আমি কি এত বড় অপরাধ করেছি যে তাকে ক্ষমা করে দেওয়া যায় না? এত ঘৃণা করো আমাকে যে তার মুখটাও আর দেখতে চাও না? ঠিক আছে, আমি চলে যাব তোমাকে ছেড়ে, অনেক দূরে চলে যাব।
তবুও দয়া করে আর বলো না আমাকে ডিভোর্স দিবে। আমি মরে যেতে রাজি, তবুও তোমার দেওয়া ডিভোর্স পেপারে আমি সাইন করতে পারবো না, কারণ আমি যে নাহিদের বউ পরিচয়ে মরতে চাই। এই বলে নিশু কথা বলা বন্ধ করে দিল। আমাকে যেহেতু ও জড়িয়ে ধরেছিল, শুধু ওই ধরেছিল, তাই হঠাৎই মেঝেতে পড়ে গেল। আমি কিছু বুঝে ওঠার আগেই নিশু মেঝেতে পড়ে গেল অজ্ঞান হয়ে। এক প্রকার ভয় পেয়ে আমি নিশু বলে চিৎকার করলাম। আমার চিৎকার শুনে পাশের রুম থেকে আব্বু, আম্মু, আপু, ভাইয়া, ভাবি চলে আসলো। এসে দেখে নিশু মাটিতে পড়ে গেছে। আমি নিশুকে মাটিতে পড়ে থাকা দেখে আমার মাথা কাজ করা বন্ধ করে দিছে। আমি ভাবতেই পারি নাই এমন কিছু হয়ে যাবে। আমার মাথার মধ্যে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, আর তা হলো নিশুর কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি এইসব ভাবছি, আর আপু আর ভাবি নিশুকে নিচ থেকে বেডে উঠাচ্ছে, আর আম্মু আমাকে জিজ্ঞাসা করছে কি হয়েছে, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। শুধু আমি নিশুর দিকে তাকিয়ে আছি এক নাগারে। আমাকে এমন দেখে আম্মুরা সবাই বুঝেই নিল আমার সাথে কিছু হয়েছে। এদিকে আব্বু ডাক্তার আঙ্কেলকে কল করতেছে, আর আপু পাশে থাকা গ্লাসে পানি নিয়ে নিশুর মুখে ছিটিয়ে দিল। দুইবার দিতেই নিশুর চোখ খুলল। এটা দেখে একটু শান্ত হলাম, কিন্তু পরক্ষণেই তাকাতেই দেখি নিশু ওই অবস্থায় কান্না করা শুরু করছে। চোখ থেকে এক নাগারে পানি পড়ছে। এটা দেখে অনেক কষ্ট হচ্ছিল। নিশুকে এমন কান্না করতে দেখেই ভাবি আর আপু জিজ্ঞাসা করতে লাগলো কি হয়েছে তার, কিন্তু নিশু কিছু বলছে না, শুধু নীরবে কান্না করেই যাচ্ছে। আব্বু ফোন করার 10 মিনিটের মধ্যেই ডাক্তার সাহেব চলে আসলো। এসেই নিশুর পাশে বসে যা যা করার করে কিছু ওষুধ দিয়ে গেল, আর বলে গেল নিশুর নাকি শরীরটা খুব দুর্বল। আরো বলল নিশু নাকি ঠিক মতো খাবার খায় না, ঘুমায় না। ঠিক মতো খাবার খেতে বলে গেল। আম্মু বলে গেল খেয়াল রাখতে। আমি নিশুর দিকে তাকাতেই দেখলাম নিশু এখনো আমার দিকে করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, আর ওর চোখ দুটো রক্তের মতো লাল হয়ে গেছে। আমি আর তাকিয়ে থাকতে পারলাম না ওর দিকে, তাই গিয়ে সোফাতে বসে পড়লাম। আমি বসতেই আম্মু আমার কাছে এসে বলল, কি হয়েছে ওর? তুই কি ওকে কিছু বলেছিস? তোদের মধ্যে আজ কয়দিন কি চলছে তাই বল। আমি বলতে যাব এমন সময় নিশু বলে উঠল, আম্মু ও আমাকে কিছু বলে নাই, হঠাৎ করে মাথাটা ঘুরলো, তারপর আর জানি না। ও তো ওই সময় ওয়াশরুমে ছিল। আম্মু আর কিছু বলল না। আম্মু কিছু না বলে এক প্রকার রাগ করে চলে গেল, কারণ আম্মু জানে কিছু না কিছু তো আমি বলেছি নিশুকে, নইলে নিশুর এমন হবে না। আমি একটু অবাকই হলাম। আমাকে আম্মুর হাত থেকে বাঁচানোর জন্য সত্যিটা বললে হয়তো আমাকে আজকে খবর করে দিত। আপু আর ভাবি অনেকক্ষণ ধরেই নিশুকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই পারছে না। শুধু নিশু একটা কথাই বলছে, সে নাকি ওষুধ খাবে না। ভাবি রাগ করে বলল, নাইন ভাই, আমার তোমার বউকে তুমি ওষুধ খাও, আমি পারলাম না। এই বলে ভাবি চলে গেল, আর আপুকেও যেতে বলল। আপু চলে যাওয়ার সময় শুধু আমাকে আস্তে করে বলে গেল, দেখ ভাই, আমি জানি তোদের মধ্যে অনেক বড় প্রবলেম চলছে, এমন কিছু করিস না যাতে সারা জীবন কাঁদতে হয়। আমি কিছু বললাম না। দরজাটা লাগিয়ে দিয়ে এসে বিছানায় গেলাম, নিয়ে নিশুকে ডাকলাম। আমার ডাক শুনে বলল, কি বলবা বলো। ওষুধগুলো খেয়ে নেন। আর এতদিন তাইলে ঠিক মতো খাওয়া দাওয়া করেন নাই কেন? আমার ভালো লাগছে না, আমি এখন খাবো না, ভালো লাগে নাই তাই। ধমক দিয়ে বললাম, কি বললেন ওষুধ খাবেন না? আমার ধমক শুনে একটু ভয় পেল না, বলল, না আমি খাবো না, তবে একটা শর্তে খেতে পারি। যদি আমার মাথায় হাত রেখে বলো আমাকে ডিভোর্স দিবে না তুমি। আমি পারবো না এটা বলতে। তাহলে আমিও ওষুধ ঠিকঠাক মতো খাবো না, ভাত খাবো না, নিজেকে শেষ করে দিব। বলে নিশু উঠে বসলো। বসে হঠাৎ আমার মাথায় হাত দিয়ে বলল, তোমার মাথায় হাত রেখে বলছি তুমি আমাকে ডিভোর্স দিতে পারবে না, তার আগে আমি নিজেকে শেষ করে দিব। আমি পারবো না তোমাকে ছাড়া বাঁচতে, খুব বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে, তোমার বউ হিসেবেই মারা যেতে চাই। তোমার দেওয়া ডিভোর্স পেপারে স্বাক্ষর করার ক্ষমতা আমার নেই নাহিদ। নিশুর কথা শুনে নিজের কাছে অবাক লাগতে লাগলো, যে মেয়ে আমাকে সহ্যই করতে পারতো না, আর আজকে সে আমার জন্য পাগল হয়ে গেছে মনে হয়। আচ্ছা, নিশু কি আমাকে সত্যি ভালোবাসে, নাকি এটাও নিশুর নতুন কোনো খেলার প্ল্যান? কিন্তু দেখে তো বোঝা যাচ্ছে যে আমাকে সত্যি ভালোবাসে। এইগুলো আমি মনে মনে বলতে লাগলাম। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ডিভোর্স দিব না। কিন্তু আমার কথা শুনে হঠাৎই নিশুর মলিন হওয়া মুখটা আবার হাসিতে ভরে উঠল, আর
বলতে লাগলো, আমার আর কিছুই চাই না, শুধু এটাই চাইছিলাম তুমি যা বলবে আমাকে আমি তাই করব। নিন ওষুধটা খেয়ে নিন। আচ্ছা, নিজের বউকে কি কেউ আপনি করে বলে? বলো। সবাই বলে না, কিন্তু আমি বলি। আর কিসের বউ আপনি আমার? আমি আপনাকে বউ হিসেবে মানি না, কিন্তু আমি তোমাকে স্বামী ভাবি। দেখি কয়দিন এমনভাবে থাকো, আমাকে তোমাকে ভালোবাসতেই হবে। মনে মনে নিশু বলছে, হা হা হা, আপনার কথা শুনে আমার হাসি পাচ্ছে। দেখেন, এইসব অভিনয় বাদ দেন, আমার আপনার এই নাটক ভালো লাগছে না। আমার এই সবকিছু কি তোমার অভিনয় মনে হচ্ছে? সব নাটক আর অভিনয় মনে হচ্ছে। আচ্ছা, আমি কি এতই ভুল করেছি যে আমাকে কখনোই ক্ষমা করা যায় না? আর তুমি আমাকে আর একটা সুযোগ দিচ্ছ না কেন বলো? আমি আপনাকে ভালোবাসতে পারবো না, আর আপনিও আমাকে ভালোবাসেন না। বলো, কি করলে বিশ্বাস করবে আমি তোমাকে ভালোবাসি? আপাতত ওষুধটা খেয়ে আমাকে উদ্ধার করে না, রাত অনেক হলো, আমার ঘুম আসছে। এবার নিশু ওষুধ খেয়ে নিল, নিশুকে আমি ওষুধ খাইয়ে দিয়ে শুয়ে পড়লাম। নিশুও শুয়ে পড়লো, দুইজন দুই দিকে। এমন সময় নিশু বলে উঠল, জানু, ও জানু। ওই, আপনার জানুটা আবার কে? কেন, আমার জানু, সোনা, আমার ভালোবাসা সবই তো তুমি। আমার এইসব ন্যাকামো ভালো লাগছে না, বলেন কি হয়েছে? আমার না ঘুম আসছে না জানু। তো আমি কি করব? কিছু করতে হবে না সোনা, আমার দিকে ঘুরে শুলেই হবে। আমি আর কিছু না বলে ঘুরে শুলাম, কারণ ও একটু অসুস্থ। যদি এখন আমি ঘুরে শুই তো এই মেয়ে এখন আম্মু আম্মু বলে চিৎকার করবে। এই মেয়ে সব পারে। আমি ঘুরে শুতেই নিশো আমার বুকে মাথা রেখেই দুই হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলো আর চোখ বন্ধ করলো এমনভাবে দেখে মনে হলো সে কত গভীর ঘুমে যেন আচ্ছন্ন। আমিও কিছু বললাম না, কারণ আমারও খুব ভালো লাগছিল। মন বলছিল নিশুর মাথায় হাত বুলিয়ে দেই, যেই ভাবা সেই কাজ করা। আমি আর কিছু না ভেবে নিশুর মাথায় হাত বুলাতে লাগলাম। আমি নিশুর মাথায় হাত দিতেই ও আমাকে আরো জোরে আমাকে জড়িয়ে ধরলো। আমি জানি না কখন ঘুমিয়ে গেছি। হাত বুলাতে বুলাতে সকালে যখন ঘুম ভাঙলো, দেখলাম নিশু আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। নিশুকে অনেক সুন্দর লাগছিল, একদম বাচ্চার মতো। সারা রাত আমিও যে ওকে জড়িয়ে ধরে রেখেছিলাম, আমিও তো নিশুকে কম ভালোবাসি না। এতদিন ওকে কষ্ট দিয়ে আমিও তো কম কষ্ট পাই নাই। আজকে ওকে বেশি সুন্দর লাগছিল, আর নিজেকে ধরে রাখতে পারলাম না। নিশুর কপালে ছোট করে একটা চুমু দিলাম, সাথে সাথে নিশু কেঁপে উঠল আর আমাকে আরো জোরে জড়িয়ে ধরলো। আমি তো একটা চুমু দিয়ে নিজেই বোকা হয়ে গেলাম, কারণ নিশু জেগেছিল। আমি লজ্জায় আমার চোখ বন্ধ করে ফেললাম। নিশু ঠিক আমার এই সুযোগটাই নিল। আমি চোখ বন্ধ করতে নিশু বুক থেকে মাথাটা উঠিয়ে আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে আমার ঠোঁটের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। আমার মাথার পিছনে হাত দুটো দিয়ে মাথাটা চেপে ধরে নিশুর আমার ঠোঁটের সাথে ওর দুই ঠোঁট মিলিয়ে দিল। আমিও আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমিও নিশুর মাথার পিছনে দুই হাত দিয়ে নিশুর মাথাটা ধরে আমিও নিশুর সাথে নিশুর মতো করেই নিশুর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে ধরলাম। আমার স্পর্শ পেতেই নিশু কেঁপে উঠল। নিশুর হার্টবিট বাড়তে শুরু করেছে। নিশু যেন মিলিয়ে দিচ্ছে নিজেকে আমার কাছে, আমাকে পাগলের মতো চুমু দিচ্ছে। এক নাগারে অনেকক্ষণ আমরা ফ্রেন্ডস কিস করলাম। নিশু আমাকে ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলো, আমিও হাঁপাতে লাগলাম। আমি চোখটা নিশুর দিকে করতেই নিশুর লজ্জা পেয়ে আমার বুকে মাথা লুকালো, আর নিশু নিজের চোখ দুটো বন্ধ করে ফেলছে। এত জোরে জড়িয়ে ধরছে আমার নিঃশ্বাস নিশু শুনতে পাচ্ছে। এবার আমি বললাম, ওরে আমার লজ্জাবতী রে। এই বলে নিশুর কপালে একটা চুমু দিলাম। এবার নিশু আবারও কেঁপে উঠল। আমি নিশুকে জড়িয়ে ধরলাম বুকের সাথে। আজকে আমার অনেক বড় খুশির দিন, কারণ যাকে ভালোবাসতাম আজকে আমি তার ভালোবাসা পেলাম। এরই মধ্যে নিশু বলে উঠল, আমি তো জানতামই না যে আমি আজকেই আমার বাবুটাকে পেয়ে যাব, কিন্তু আমি জানি তুমি আমাকে দেখে কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না, তাই তো ইচ্ছে করেই ওভাবে থাকছি। আর তুমি আমাকে তোমার করে নিলে। প্লিজ নাহিদ, আমাকে এই বুকে সারা জীবন থাকতে দিও, আমাকে প্লিজ তাড়িয়ে দিও না। তোমাকে ছাড়া আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না। আমি কি ছেড়ে দেওয়ার জন্য ভালোবেসেছি? হ্যাঁ, নিজের থেকেও বেশি যে ভালোবাসি তোমাকে। তাহলে এত কষ্ট দিলে কেন? তুমিও কি আমাকে কম কষ্ট দিচ্ছ বলো? আজ রাতেই সব পুষিয়ে দিব। যত কষ্ট দিছি এতদিনে, আজকে রাতেই তার থেকে 1000 গুণে বেশি ভালোবাসা দিব সোনা। এই বলে আবারও আমার ঠোঁটের উপর নিশু নিজের ঠোঁট চেপে ধরলো। আমিও কম কিসে, আমিও রেসপন্স করা শুরু করলাম।
অনেক মধুময় কাটলো আমার সকালটা। অনেকক্ষণ পরে ছেড়ে দিয়ে আমি আর নিশু হাঁপাতে লাগলাম। নিশু আবার বলে উঠল, তোমার ঠোঁট আজকে ছাড়তে ইচ্ছে করছে না, মন চাইছে সব সময় কিস করি। আমি একটু দুষ্টু দৃষ্টিতে তাকাতেই নিশু ওয়াশরুমের দিকে দৌড় দিল। আমি বুঝলাম নিশু আমার তাকানো বুঝতে পারছে। একটা মিষ্টি হাসি দিলাম আর আজকে আর আগের দিনগুলোর কথা ভাবতে লাগলাম। তখন নিজেই নিজের কাছে প্রশ্ন করলাম, কত কষ্ট দিতে চাইছিলাম আর কি হয়ে গেলাম। আমি তো কত হার্টলেস ছিলাম। কালকেও তো কত কথা বললাম নিশুকে। হঠাৎ কি হলো যে আমি পরিবর্তন হয়ে গেলাম? আমি তো আগের দিনগুলোতে নিশুকে ঘৃণা করতাম, তাহলে আমি ওকে কিভাবে ভালোবেসে ফেললাম? আমি এত রাগী হয়ে আসতাম নিশুর কাছে, কতই না গালি দিতে চেয়েছি, কিন্তু ওর কাছে আসলে কেন কিছুই বলতে পারি নাই। ওর একটা কথা শুনলেই কেন আমার পুরো দুনিয়াটা পাল্টে যায়? কেন কেন কি আছে এই মেয়ের মাঝে? এইসব কথা আমি ভাবতেছি, পরক্ষণেই মনে পড়লো সত্যিকারে ভালোবাসলে এমনই হয়। যাকে ভালোবাসা যায় তাকে কখনো কষ্ট দেওয়া যায় না। তাকে দেখলেই সব রাগ পানি হয়ে যায়, যার কথা শুনে পুরো দুনিয়াটা পাল্টে যায়। হ্যাঁ, আমিও নিশুকে সত্যিকারের ভালোবাসতাম আর বাসি, ভবিষ্যতেও বাসবো। এরই মাঝে নিশু ওয়াশরুম থেকে বাইরে আসলো। দেখলাম একটা কালো শাড়ি পরেছে। কালো শাড়িতে নিশুকে আরো সুন্দর লাগছিল। আমি তাকাতেই নিশুর চোখ নিচের দিকে করে নিল লজ্জায়। আমি কিছু না বলে ওয়াশরুমে গেলাম, গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে নিলাম। আর এই সময় নিশু সাজতেছে, চোখে কাজল পড়তেছে। নিশু ভালোভাবেই জানে আমি ওর চোখে কাজল দেখে নিজেকে সামলাতে পারবো না। আর এই দিকে আমিও ইচ্ছা করে তোয়ালেটা নিয়ে আসি নাই। আমি গোসল করা শেষ করে আস্তে আস্তে করে দরজাটা খুলে দেখলাম নিশু সাজুগুজু করতেছে। আমার মাথায়ও একটা দুষ্টুমির চাপ দিল, তাই নিশুকে ডাক দিলাম, এই নিশু, এই নিশু, শুনছেন কি? কি হয়েছে বলো, আমি শুনতে পাচ্ছি। আমি না ভুল করে তোয়ালেটা আনি নাই, একটু দিয়ে যাবেন প্লিজ। না, আমি দিতে পারবো না, আমি একটু ব্যস্ত আছি। প্লিজ দিয়ে যান প্লিজ। দিতে পারি একটা শর্তে। কি শর্ত বলো? আমাকে সব সময় তুমি করে বলতে হবে। ওই কোনোদিনও শুনেছেন স্বামী বউকে আপনি করে বলে? আপনি থুক, আমিও তো আপনি করে বলতে বলেছিলে। সে তো অনেক আগে। তাই কি হয়েছে? বলতে বলেছিলে তো, তাই বলতেছি। আর বলবো? তখন তো তোমাকে আমি মেনে নিয়েছিলাম না, কিন্তু এখন তো অনেক ভালোবাসি, তাই এখন থেকে তুমি করে বলবে। কিন্তু আমি তো মানি না তোমাকে, তাই আপনি করেই বলবো। আমার কথা শুনে নিশু এক প্রকার রেগে গিয়ে বলল, তাহলে এসে নিয়ে যাও, আমি দিতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই করে বলবো, তাও প্লিজ দিয়ে যাও। তাহলে আদর করে বলো। তোয়ালেটা দিয়ে যাও। হলো না, আদর করে আমাকে ডাক দিয়ে বলো। ওগো জানো, শুনছো? তোয়ালেটা দিয়ে যাও না। আসতেছি গো। এই বলে নিশো তোয়ালেটা আমাকে দিতে আসলো। যেই দরজার ফাঁক দিয়ে তোয়ালে দিতে বসেছে, অমনি আমি নিশুর হাত ধরে ফেলতেই আর এক টান দিয়ে ওয়াশরুমের ভিতরে নিয়ে আসছি। নিশু যেই ভিতরে আসছে, অমনি আমি অন্য হাত দিয়ে দরজার সিটকিনি লাগিয়ে দিয়েছি। তারপর নিশুকে দেয়ালের সাথে নিয়ে গিয়ে চেপে ধরলাম। নিশুর দুই হাতের উপর আমার দুই হাত দিয়ে চাপ দিয়ে ধরলাম। এবার নিশুর দিকে তাকাতেই আমি আবারও ক্রাশ খেলাম। এবার আর কিছু না বলে নিশুর ঠোঁটের সাথে আমার দুই ঠোঁট মিশিয়ে দিলাম। নিশু একটু নড়াচড়া করছে না, শুধু হার্টবিট বৃদ্ধি পাচ্ছে, তা আমি বুঝতে পারতেছি। আমি এবার নিশুর ঠোঁট ফেলে নিশুর ঘাড়ের চারপাশে চুমু দিতে লাগলাম। এতে নিশু আরো পাগল হয়ে গেল। আমি সুযোগ বুঝে নিশুকে ছেড়ে দিলাম আর ধাক্কা দিলাম। আমি তাকিয়ে দেখলাম নিশু হাঁপাচ্ছে আর ওর হার্টবিট অনেক বৃদ্ধি পাচ্ছে। নিশু আমার দিকে এগিয়ে আসতেছে আমাকে কিস করার জন্য, কিন্তু ও একটু খাটো হবার জন্য নাগাল পাচ্ছে না, যার কারণে ও কিস করতে পারছে না। ও অনেক চেষ্টা করতেছে কিন্তু নাগাল পাচ্ছে না। এটা দেখে আমি একটা মনে মনে মিষ্টি হাসি দিলাম। কিন্তু এবার নিশু যা করলো তা আমি ভাবতেও পারি নাই। নিশু আমার দুই পায়ের উপর ওর দুই পা রেখে আমার ঠোঁটের সাথে ওর দুই ঠোঁট লাগিয়ে দিল আর ইচ্ছা মতো চুমু দিতে লাগলো। আমি এবার নিশুকে কোলে তুলে নিলাম, কোলে নিয়ে গিয়ে বেডে ফেলে দিলাম আর আমি ওর উপরে শুয়ে পড়লাম আর নিশুকে আদর করতে লাগলাম। সবাই তো রাতে বাসর করে, আমি না হয় দিনেই করি। সবাই দোয়া করবেন আমার আর ম্যাডাম বউয়ের জন্য। ভালোবাসা যেন সার্থক হয়, সারা জীবন যেন ভালোবাসাতে ভরে ওঠে।